তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? আজকে আমাদের ক্লাস হচ্ছে পদ প্রকরণ নিয়ে। তো তোমরা দেখো সিলেবাসে আমাদের 9 নম্বরে দেখো আছে পদ। তো পদ থেকে তোমার যদি 35 থেকে এখন পর্যন্ত আমাদের 43 পর্যন্ত কয়টা বিসিএস হলো? তোমার 8টা বিসিএস, তাই না? এই 8টা বিসিএস এর মধ্যে তোমার পদ থেকে প্রশ্ন আসছে একটা, দুটো আর আরেকটা বিসিএস আসছে। টোটাল তোমার 3টা বিসিএস এর প্রশ্ন আসছে, বাকি 5টাতে প্রশ্ন তেমন ছিল না। হ্যাঁ, মানে প্রশ্ন একটু কম আসতে দেখা যায়। যেমন ধরো তোমার ধ্বনি বর্ণ, কিংবা ধরো প্রয়োগ অপপ্রয়োগ, বানান বাক্য শুদ্ধি, কিংবা ধরো সন্ধি সমাস থেকে যেমন অবশ্যই একটা দুটো প্রশ্ন থাকে। তো এরকম গত কয়েক বছরে পদ থেকে তোমার একটু প্রশ্ন কম ছিল। হ্যাঁ, তো কম থাকলেও আসতে তো পারে, যেহেতু 3টা তোমার আমাদের অবশ্যই কিসে আছে, সিলেবাসে অবশ্যই আছে। তাহলে আমাদের অবশ্যই পড়তে হবে। এবং প্রশ্নগুলো কেমন আসছে আমরা সেটা একটু দেখি। যেমন 36 বিসিএস যেটা আসছে যে নিচের কোনটি বিশেষ্য পদ, তার মানে তোমাকে 4টা শব্দ দেওয়া হয়েছে, সেই 4টা শব্দের মধ্যে কোনটা নাউন সেটা তোমাকে কি করতে হবে, সেটা তোমাকে দাগাতে হবে। হ্যাঁ, এই যে আমার চেনা লোক, এখানে এই যে চেনা শব্দটা এটা কোন পদ, তার মানে আমাদের পদ বের করতে দিয়েছে। সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন পদে বেশি পাওয়া যায়? হ্যাঁ, এটা তোমার পদ থেকে আসছে ধরতে পারো, অথবা ধরতে পারো তোমার ভাষা থেকেও আসছে বলতে পারো। তো দেখো পদ, পদ কি? পদ হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে আমরা কি বলি? প্রতিটি শব্দকে আমরা বলছি পদ। এটা নিয়ে আমি অনেকবার আলোচনা করেছি যে বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে কেন পদ বলছি, শুধু শব্দকে কেন পদ বলছি না। কেন বলতো? এটা এই কয়েকবার বলা হয়েছে। তোমার কারক বিভক্তিতে বলেছি, প্রকৃতি প্রত্যয় যখন পড়িয়েছি তখনও বলেছি। এটার কারণ কি? বাক্যে যখন ব্যবহৃত হচ্ছে, হ্যাঁ ভেরি গুড নীলুফা ইয়াসমিন, বাক্যে যখন ব্যবহৃত হচ্ছে তখন শব্দের সাথে কি যুক্ত হচ্ছে? শব্দের সাথে তোমার বিভক্তি যুক্ত হচ্ছে। কেন? কারণ একটা শব্দের সাথে আরেকটা শব্দের কি করার জন্য? সংযোগ সাধনের জন্য। সংযোগ সাধনের জন্য তোমার বিভক্তিটা যুক্ত হচ্ছে এবং তখন সেটা পদে পরিণত হচ্ছে। তাহলে আমরা এটাও বলতে পারি যে বিভক্তিযুক্ত শব্দকে আমরা কি বলবো? আমরা পদ বলবো। তো আসো পদের প্রকারভেদ দেখো। আচ্ছা, এখানে আরেকটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে পদ প্রকরণটা। পদ প্রকরণ তোমার কোথায় আলোচনা করা হয়? পদ প্রকরণ হচ্ছে তোমার পদ এবং পদ প্রকরণ এ দুটো হচ্ছে তোমার শব্দতত্ত্বে আলোচনা করা হয়। শব্দতত্ত্বের আরেকটা নাম কি? শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে, তাই না? শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আলোচনা করা হয়। আর হচ্ছে কিন্তু যদি আসে যে পদক্রম, মানে পদের ক্রম মানে বুঝছো তো, কোন পদের পরে কোন পদ বসে, অথবা পদ পরিবর্তন, এ দুটো যদি আসে সেক্ষেত্রে কোথায় হবে? যদি আলাদা করে উল্লেখ করে দেয় সেক্ষেত্রে হবে তোমার বাক্যতত্ত্ব। এটা মনে রাখবা। হ্যাঁ, তাহলে আমাদের পদ এবং পদ প্রকরণ কোথায় আলোচনা করা হয়? শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে। আর পদ পরিবর্তন এবং পদক্রম হচ্ছে তোমার বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। নেক্সট আসো, পদ প্রধানত কত প্রকার? যদি প্রধানত শব্দটা উল্লেখ করে সেক্ষেত্রে বলতে হবে 2 প্রকার। আর যদি প্রধানত উল্লেখ না করে সেক্ষেত্রে আমরা বলবো 5 প্রকার। যদি প্রধানত বলে সেক্ষেত্রে সে দুটো কি কি? সব্যয় এবং অব্যয় পদ। তো অব্যয় তো আমরা চিনি। হ্যাঁ, তাহলে সব্যয় বাকি আর কয়টা থাকে? বাকি আর 4টা থাকে। বিশেষণ, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। ঠিক আছে? এখন আমাদের যে আলোচনা সেটা হচ্ছে এই 5টা নিয়েই আমরা আলোচনা করব। তো এই 5টাতে শেষ হয়ে গেলে আর ঝামেলা ছিল না। এই 5টার মধ্যেই আরো কি প্রচুর প্রকারভেদ আছে, সেগুলো নিয়ে পড়তে পড়তে আমাদের
হ্যাঁ, নতুন বই নিয়ে এখন আর আলোচনা করছি না, এভাবেই পড়বো আমরা বিস্তারিত পড়ার জন্য। আচ্ছা, এখানে এটা ছিল পদ প্রকরণ। পদ এবং পদ প্রকরণ হচ্ছে ব্যাকরণের শব্দতত্ত্বে পদক্রম, তৎপরিবর্তন, বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। এখন আসো পদ নির্ণয়। ধরো তোমাকে একটা শব্দ দিল, ওই শব্দটা তোমার বাক্যে কিভাবে ব্যবহৃত হচ্ছে ওটার উপরে কি তোমার পদটা তোমার নির্ণয় করতে হবে। হ্যাঁ, যেমন তোমার হাতে কি, ডাকাত আমার সব হাতিয়ে নিয়েছে। এখানে সবগুলো শব্দ কিন্তু হাত। জঙ্গিরা হাত বোমা মেরে পালিয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে আসো তো, তোমার হাতে কি, এখানে হাত কোন পদ মনে হচ্ছে? এখানে হাত হচ্ছে বিশেষ্য। হ্যাঁ, ডাকাত আমার সব হাতিয়ে নিয়েছে, হাতিয়ে নিয়েছে কি হবে? এখানে হাত কোন অর্থে ব্যবহৃত হয়েছে, কোন পদ এখানে হাতিয়ে নিয়েছে? এখানে হচ্ছে ক্রিয়া। হাতিয়ে নিয়েছে মানে বুঝে নাই, কেড়ে নিয়েছে আর কি, এখানে হচ্ছে ক্রিয়া। জঙ্গিরা হাত বোমা মেরে পালিয়ে গেল, তাহলে এখানে হাত কি কি অর্থে ব্যবহৃত হয়েছে বলতো? এখানে হচ্ছে বিশেষণ। কেন? বোমাটা কেমন ছিল? এটা কি হাত বোমা ছিল, নাকি বোমার আরো অনেক প্রকারভেদ আছে না, কেমন টাইম বোমা বা অন্য কোনো বোমা? তাহলে এটা বোমাটা কেমন ছিল সেটা বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে তোমার কি বিশেষণ, এটা হচ্ছে বিশেষণ। তাহলে কোন একটা শব্দ আমাদের বাক্যে কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটা দেখে আমরা কি নির্ণয় করব? সেটা দেখে আমরা পদ নির্ণয় করব। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা আসছি বিশেষ্য পদ। খুব সহজ, একেবারে ছোটবেলার পড়াশোনা। তো বিশেষ্য পদ কি? কোনো কিছুর নামকে আমরা কি বলবো? কোনো কিছুর নামই হচ্ছে তোমার বিশেষ্য। যেমন তৌফিক-আল নোমান, এটা কি হবে? অমিয় মাহমুদ, এগুলো হচ্ছে বিশেষ্য, কারণ এগুলো দিয়ে আমরা দুজন মানুষের নাম বুঝিয়েছি। তাহলে কোনো কিছুর নাম হচ্ছে বিশেষ্য যে পদ কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, সমষ্টি, স্থান, কাল, ভাব, কর্ম, গুণ, প্রাণী বানানটা এখানে হয় নাই, রসইকার হবে, ইত্যাদির নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। এখন আসো আমরা বিশেষ্য পদ কত প্রকার সেটা পড়বো, কারণ এখন পর্যন্ত আমরা যে দুই তিনটা প্রশ্ন আসছে দেখছি, ধরো কোনটা কোন পদ সেটা বলেছে, কিন্তু যদি আরো ভেতর থেকে আসে যে কোন বিশেষ্য, বুঝছো? কারণ দিনকে দিন কি হচ্ছে, দিনকে দিন প্রশ্ন আমাদের আরো ভেতর থেকে করা হচ্ছে। কোন বিশেষ্য? তাহলে দেখো আমরা কত প্রকার পেয়েছি বিশেষ্য? 6 প্রকার পেয়েছি। এই 6 প্রকার কি কি? নামবাচক, জাতিবাচক, বস্তুবাচক, সমষ্টিবাচক, ভাববাচক, গুণবাচক। এভাবে পড়লে মনে থাকবে না। কিভাবে মনে রাখবা দেখো, তুমি নিজেকে দিয়ে এই 6টা মনে রাখবা। কাকে দিয়ে? নিজেকে দিয়ে। কিভাবে নিজেকে দিয়ে মনে রাখবা? তোমার নাম দিয়ে। তোমার নাম কি? কি নাম তোমার? অমিয়। তোমার নাম হচ্ছে অমিয়, তাহলে এটা হচ্ছে নামবাচক। এরকম যত নাম আছে, রবীন্দ্রনাথ, নজরুল, সাত্তার, মাসুম, ঢাকা, দিল্লি, বাংলাদেশ, গীতাঞ্জলি, অগ্নিবীণা, বিশ্বনবী, সবগুলোই তাহলে কি হবে? সবগুলো হচ্ছে তোমার নামবাচক। সেটা যে কোনো কিছুর নাম হতে পারে, ব্যক্তির নাম, ভৌগোলিক নাম, ভৌগোলিক সংজ্ঞা হতে পারে, গ্রন্থের নাম হতে পারে, যে কোনো জিনিসের নাম। শেষ। তো তুমি তোমার নাম দিয়ে মনে রাখবা, গেল। তাহলে অমিয় কোন জাতি? এখন গাধা বা গরু জাতি মনে করলে আমার কিছু করার নাই। অমিয় কোন জাতি? ছেলে কেমনে জাতি? অমিয় হচ্ছে মানুষ, মানব জাতি। ঠিক আছে, অমিয় হচ্ছে কি? মানুষ, তার মানে সে মানব জাতি। তাহলে দেখো, তাহলে আমরা কি মনে রাখবো? জাতিবাচক বিশেষ্য মানুষ, মানুষ দিয়ে মনে রাখবো। তাহলে অমিয় হচ্ছে মানুষ। তাহলে এটা কি? আরেকজন এখানে প্রত্যয় নিয়ে আসছে, আহমেদ। জাতিবাচক বিশেষ্য, আজকে পদ পড়ো, প্রত্যয়ের দিন প্রত্যয় পড়িও। শোনো, জাতিবাচক বিশেষ্য দেখো মানুষ। তাহলে দেখো তো, তোমার যে পদ দ্বারা সাধারণ বা সামগ্রিকভাবে কোন একটা শ্রেণীকে বোঝাবে সেটা হচ্ছে তোমার জাতিবাচক বিশেষ্য। যেমন
ধরো মানুষ, পাখি, গাছ, পর্বত, পাহাড়, সমুদ্র, কবি, মাছ, ফুল, দেশ বিদেশ, নবী, বিশ্ববিদ্যালয়, এগুলো সবগুলো কি? এগুলো জাতিবাচক। এখন আসো, আমি বললাম তোমার পাখি, পাখি কি জাতিবাচক না সংজ্ঞাবাচক বলো তো, বা নামবাচক? পাখি জাতিবাচক, কিন্তু আমি যদি বলি দোয়েল, যদি বলি দোয়েল, তখন কি হবে? তখন হচ্ছে নাম বা সংজ্ঞাবাচক। ঠিক একইভাবে আমি মানুষ বললে তখন জাতিবাচক, কিন্তু অমিয় বললে তখন হচ্ছে নামবাচক বা সংজ্ঞাবাচক। বুঝছো কিনা? ঠিক আছে, নেক্সট আসো, বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য। তো অমিয় এখন যে ক্লাস করছে, কি দিয়ে ক্লাস করছে বলো তো? অমিয়র হাতে এখন কি আছে? অমিয়র হাতে এখন কি আছে? মোবাইল আছে। তাহলে মোবাইলটা কি বলো তো? মোবাইল বা কারো হাতে বই আছে, কলম আছে, হ্যাঁ, এগুলো সবগুলোই হচ্ছে তোমার বস্তুবাচক। তো বস্তুবাচক আর তোমার জাতিবাচকের পার্থক্য বিষয়টা খেয়াল করো। বস্তুবাচক তোমার বেশিরভাগ ক্ষেত্রে কি হবে? তোমার কৃত্রিম তৈরি জিনিস, যেমন বই, খাতা, কলম। তারপর প্রাকৃতিক তৈরি, যেমন যেগুলো পরিমাণযোগ্য, যেমন ধরো তেল, পানি, মাটি, লবণ, এগুলো কি হবে? পানি, মাটি, লবণ, চাল, ডাল, চিনি, এগুলো কি হবে? এগুলো সবগুলি হচ্ছে তোমার বস্তুবাচক। ঠিক আছে, সমষ্টিবাচক আসো। এই যে তোমাদের একটা ক্লাস, শ্রেণী, এখানে সবাই মিলে একসাথে কি হচ্ছে? একসাথে একত্র হয়েছে। কোন একটা সভা, কোন একটা জনতা, একটা পরিবার, একটা সমিতি, মিছিল, পঞ্চায়েত, এগুলো সবগুলো কি হবে? এগুলো হচ্ছে সমষ্টিবাচক। তাহলে যে সকল পদ দ্বারা তোমার কোনো দল বা গোষ্ঠীকে বুঝাবে, সমষ্টি বুঝাবে, সেটাই হচ্ছে তোমার কি? সমষ্টিবাচক বিশেষ্য। তাহলে আমি যদি বলি সভা, তারপর শ্রেণী, এগুলো কি হচ্ছে? এগুলো সমষ্টিবাচক বিশেষ্য। তাহলে নেক্সট আসো, এই যে তোমার ভাববাচক বিশেষ্য। ভাববাচক বিশেষ্য গতকাল একটু করে বলেছিলাম কারকের সময়। ভাববাচক বিশেষ্য কি বলতো? তোমার এটা হচ্ছে তোমার কোন একটা ক্রিয়া বা কাজের নাম বুঝাবে, কোন একটা ক্রিয়া বা কাজের নাম বুঝাবে। কিরকম দেখো, ধরো এই যে তোমরা এখন কি করছো, অনেকে দেখা যাবে ক্লাস করতে করতে ঘুমাই যাবা, হ্যাঁ, শুয়ে যাবা। তাহলে যে শুয়ে যাওয়ার কাজটা, এটাকে আমরা কি বলবো? বা অনেকে শুয়ে শুয়ে ক্লাস করছে, এটাকে কি বলছি? এটাকে বলছি শয়ন। মোবাইলের দিকে তাকিয়ে আছো, তাহলে মোবাইলের দিকে তাকিয়ে থাকাটাকে কি বলবো? তাকিয়ে থাকার কাজটার নাম কি? দর্শন। হ্যাঁ, খাবার কাজটার নাম কি? ভোজন। তাহলে গমন, দর্শন, ভোজন, শয়ন, চলন, পঠন, জাগরণ, এগুলো সবগুলো কি হবে? এগুলো সবগুলোই হচ্ছে তোমার ভাববাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্য কি? যেটা অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা যেটাকে বলি। যেমন ধরো তোমরা এখন অনেকে ক্লাস করে কি হচ্ছ? বিরক্ত হচ্ছ, অনেকে আনন্দ পাচ্ছ, হ্যাঁ, অনেকে শান্তি পাচ্ছ, আবার অনেকে শাস্তি পাচ্ছ। তাহলে যে শাস্তি, আনন্দ, তৃপ্তি, ইচ্ছা, ক্ষমা, দুঃখ, পাপ, মধুরতা, এগুলো একটাও কি তুমি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না। এগুলো সবগুলোই কি? এগুলো বেশিরভাগ মনোগত ভাব বা গুণগত বৈশিষ্ট্য। তাহলে এগুলো হচ্ছে তোমার কি বৈশিষ্ট্য? কি বিশেষ্য? গুণবাচক বিশেষ্য। যেমন তোমরা এখন কোন সময়ে আছো, কি অতিক্রম করছো? তাহলে এখানে যৌবন কি হবে? যৌবন অবশ্যই গুণবাচক বিশেষ্য, তাই না? তাহলে সুখ, শান্তি, তৃপ্তি, ইচ্ছা, এগুলো সবগুলি হচ্ছে তোমার গুণবাচক বিশেষ্য। তাহলে আমরা এক কথায় কিভাবে মনে রাখতে পারি? এই 6টা নাম কিভাবে মনে রাখতে পারি বলতো? প্রথমেই মনে রাখবো আমাদের নিজেদের নাম দিয়ে, নামবাচক বা সংজ্ঞাবাচক। আমরা কি? মানুষ জাতি, এভাবে মনে রাখবো। আমরা এখন কি করছিলাম? আমরা এখন সব একটা শ্রেণীতে মানে ক্লাস করছি, তাহলে আমরা সেটা কি? সেটা ছিল তোমার সমষ্টিবাচক। আমাদের হাতে কি ছিল? মোবাইল। তো মোবাইলটা একটা কি? তোমার বস্তু বা দ্রব্যবাচক। বস্তু বা দ্রব্যবাচক। তারপরে আমরা যে মোবাইলের দিকে তাকিয়ে আছি, তাকিয়ে থাকাটার নাম কি ছিল? দর্শন, দেখা। তাহলে এটা ছিল কি? ভাববাচক। নেক্সট হচ্ছে গুণবাচক।
ক্লাস করতে করতে যে আমরা বিরক্ত হচ্ছে, এটা কি বা আনন্দ পাচ্ছে, এটা হচ্ছে গুণবাচক। এই 6টা মনে থাকবে কিনা? এই 6টা হচ্ছে তোমার কি বিশেষ্য। নেক্সট আসো বিশেষণ। বিশেষণটা একটু লম্বা, বিশেষ্যটা সহজে শেষ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে দেখো, বিশেষণটা দেখো, যে পদ বিশেষ্য, সর্বনাম, ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বিশেষণ বলবো। আবার দেখো, বিশেষ্য, সর্বনাম, ক্রিয়াপদের কি কি করবে? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করবে। মোট কথা, যে পদটা তোমার অন্য পদের কি কি করবে, অন্য পদের যে কোনো অবস্থা প্রকাশ করবে, সেটাই হচ্ছে তোমার বিশেষণ পদ। যেমন দেখো, তাহলে বিশেষণ কি করবে? অন্য পদ সম্পর্কে আমাদের ধারণা দিবে যে সেই পদটা কেমন, হ্যাঁ, সেটাকে বিশেষিত করবে। তাহলে দেখো তো, সফেদ দেয়াল, দেয়ালটা কেমন? সাদা। শান্ত ফটোগ্রাফ, ফটোগ্রাফটা কেমন? শান্ত। অতিথি, অতিথি কেমন? জিজ্ঞাসু। ছেলে, ছেলেটা কেমন? ছোট। কণ্ঠস্বর, কণ্ঠস্বর কেমন? নিস্পৃহ। 3টি বছর, এই 3টি কিন্তু কয়টা বছর সেটাই বুঝাচ্ছে, তাহলে এটা কি? এটা সংখ্যাবাচক বিশেষ্য তোমার 3টি বছর। রুক্ষ চর, চরটা কেমন? রুক্ষ। চোখ, চোখ হচ্ছে কেমন? প্রশ্নাকুল। শোক কেমন? ক্ষীয়মান। তাহলে এগুলো কি সহজে হয়ে গেল বলা। তাহলে এই বলাটা কেমন ছিল? সহজ ছিল। এগুলো সবগুলো হচ্ছে তোমার কি বিশেষণ। বিশেষণ পদ কত প্রকার? 2 প্রকার, নাম বিশেষণ এবং ভাব বিশেষণ। নাম বিশেষণ দেখো, নাম বিশেষণ হচ্ছে তোমার যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনামকে, আচ্ছা বিশেষ্যকে তোমার বিশেষিত করা, সর্বনামকে করা একরকম না। ধরো আমি বললাম, ধরো কেয়া খুব ভালো, তো কেয়া না বলে শেষে বললাম সে খুব ভালো। একই কিনা? বুঝছো বিষয়টা? কারণ বিশেষ্যের পরিবর্তেই তো কোনটা ব্যবহৃত হচ্ছে? সর্বনামটা ব্যবহৃত হচ্ছে। তাহলে নাম বিশেষণ আমরা কাকে পাচ্ছি? বিশেষ্য এবং সর্বনামকে, এ দুটোকে বিশেষিত করবে। তাহলে বিশেষ্যের বিশেষণ দেখো তো, নীল আকাশ আর সবুজ মাঠের মাঝ দিয়ে একটি ছোট্ট পাখি উড়ে যাচ্ছে। এখানে আকাশটা কি? আকাশ, মাঠ, পাখি, এগুলো সবগুলো কি বলতো? এগুলো সবগুলো হচ্ছে তোমার বিশেষ্য। একইভাবে সর্বনামের বিশেষণ, যেমন সে রূপবান ও সে গুণবান। তাহলে এই যে রূপবান এবং গুণবান, এই দুটো দিয়ে কাকে মডিফাই করলাম আমরা? কাকে বিশেষিত করেছি? সে। তাহলে সেটা কি? সেটা সর্বনাম, কারণ নামের পরিবর্তে বসেছে, কারো নামের পরিবর্তে বসেছে। তাহলে এটা আমরা কি বিশেষণ ছিল বলতো? এটা কোন বিশেষণ ছিল? নাম বিশেষণ ছিল। তাহলে নাম বিশেষণে যদি আমরা তোমার বিশেষ্য এবং সর্বনাম পাই, তাহলে আর 3টা কি কি ছিল বলতো? আর 3টা, আর 3টা বিশেষ্য সর্বনাম বাদে বাকি 3টা সে নিজেও কিন্তু ছিল, মানে বিশেষণও ছিল, ছিল না? বিশেষণ নিজেও ছিল, ক্রিয়া ছিল, অব্যয় ছিল, সাথে আরেকটা যুক্ত হবে, সেটা হচ্ছে বাক্য। যে বিশেষণ পদ বিশেষ্য এবং সর্বনাম পদ ছাড়া অন্য কোনো পদকে বিশেষিত করে, অর্থাৎ অন্য কোনো পদ সম্পর্কে কিছু বলে, তাকে ভাব বিশেষণ বলে। তাহলে ভাব বিশেষণ দেখো 4 প্রকার কি কি? আমরা 3টা তো পেয়ে গেছি, ক্রিয়া, বিশেষণ এবং অব্যয়। বিশেষণ কিন্তু সে নিজেও আছে। আর একটা থাকে, সেটা হচ্ছে বাক্যের বিশেষণ। তাহলে সহজ না? ক্রিয়া বিশেষণ মানে কি? তাহলে সে কাকে তোমার বিশেষায়িত করবে?
কাকে বিশেষায়িত করবে? ক্রিয়াকে। বিশেষণ কাকে বিশেষায়িত করবে? বিশেষণকে। অব্যয়ের বিশেষণ কাকে বিশেষায়িত করবে? অব্যয়কে। বাক্যের বিশেষণ বাক্যকে করবে। যেমন দেখো, ক্রিয়া বিশেষণ। ধরো আমি এখন ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়াটা কাজ কিনা? ক্লাস নেওয়াটা কাজ কিনা? ক্লাস নেওয়াটা কাজ। এখন আমি বললাম যে আমি দ্রুত ক্লাস নিচ্ছি। এই যে দ্রুত বলছি, এটা কাকে বিশেষায়িত করেছে? ক্রিয়াকে না? যদি ক্রিয়াকে করে থাকে তাহলে এটা, এই দ্রুত শব্দটা তাহলে কি বিশেষণ হবে? দ্রুত শব্দটা ক্রিয়া বিশেষণ হবে। তাহলে ধীরে ধীরে বায়ু বয়, এখানে এই যে বায়ু বওয়ার কাজটা, হ্যাঁ, সেটা কিভাবে হচ্ছে? সেটা ধীরে ধীরে হচ্ছে। তাহলে এখানে ধীরে ধীরে কি হবে? এখানে ধীরে ধীরে হচ্ছে তোমার কি বিশেষণ? ধীরে ধীরে হচ্ছে তোমার ক্রিয়া বিশেষণ। ঠিক আছে? তাহলে আমাকে বলো, যেমন ধরো কাজটি ভালোভাবে সম্পন্ন হয়েছে, এখানে ক্রিয়া বিশেষণ কোনটা? কাজটি ভালোভাবে সম্পন্ন হয়েছে। ভালোভাবে, হ্যাঁ, ভেরি গুড। কে যেন গুনগুনিয়ে গান গাচ্ছিল। গান গাওয়ার কাজটা কেমন ছিল? গুনগুনিয়ে ছিল। হ্যাঁ, এটা আসলে আর তোমরা পারবা। এরপর আমরা চলে আসছি বিশেষণের বিশেষণ। বিশেষণের বিশেষণ মানে কি? বললো সে ব্যাকরণে ভালো, বা সমাসে অনেক কি ভালো। দেখো তো, ব্যাকরণে ভালো, ভালোটা কি বলো তো? ভালোটা কি? ভালো বিশেষণ। এখন এই বিশেষণে আমি বললাম খুব ভালো, অতিরিক্ত ভালো, সেই ভালো, এগুলো কি হবে তাহলে? এই খুবটা তাহলে কি? খুব হচ্ছে তোমার বিশেষণের বিশেষণ। ঠিক আছে? তাহলে দেখো, কোন বিশেষণ যদি অন্য কোনো একটি বিশেষণকে বিশেষায়িত করে তাকে কি বলে? বিশেষণের বিশেষণ বলে। হ্যাঁ, ডাবল বিশেষণ। সামান্য একটু দুধ দাও। তোমার একটু দুধ দাও যখন হতো, তাহলে একটুটাই কি ছিল? বিশেষণ ছিল। সেটার সাথে আবার সামান্য যোগ করছে, মানে কি? বিশেষণের বিশেষণ। খুবই সহজ, তাই না? তাহলে বললাম তোমার, এটার একটা উদাহরণ দাও তাহলে। এটার উদাহরণ তো অনেক কিছু হয়, তাই না? সে খুব দুর্বল, কেবলমাত্র এটা হবে না, একসাথে কেবলমাত্র না। ধরো সে দুর্বল, হ্যাঁ, তাহলে আবার সেই দুর্বলের সাথে আবার কি যোগ করলাম? খুব দুর্বল। বুঝতে পারছো? তাহলে দেখো, অব্যয়ের বিশেষণ। অব্যয় পদ বা অব্যয় পদের অর্থকে কি করবে? বিশেষায়িত করবে। কিরকম? যেমন ধরো আমি বললাম যে তুমি তো প্রায় পাগলের মতো দৌড়াচ্ছ। খেয়াল করো, তুমি তো প্রায় পাগলের মতো দৌড়াচ্ছ। এখানে অব্যয় কোনটা বলো তো? না, প্রায় অব্যয় না। আবার খেয়াল করো। আচ্ছা, আমি তুমি তুমি এগুলো বাদ দিয়ে আমি বললাম যে পাগলের মতো দৌড়াচ্ছ। পাগলের মতো দৌড়াচ্ছ। হ্যাঁ, তাহলে এখানে অব্যয় কোনটা? অব্যয় হচ্ছে মতো। তো আমি বললাম যে তুমি তো প্রায় পাগলের মতো দৌড়াচ্ছ, মানে আমি বুঝালাম যে সে কিসের মতো? প্রায় পাগলের মতো। তাহলে এখানে এই প্রায়টা কি হচ্ছে বলতো? অব্যয়ের বিশেষণ কিনা? অব্যয়ের বিশেষণ। তাহলে অব্যয় পদ বা অব্যয় পদের অর্থকে যদি বিশেষায়িত করে সেটা হচ্ছে তোমার অব্যয়ের বিশেষণ। যেমন ধিক্কারে, হ্যাঁ, শতধিক নির্লজ্জ যেজন। এই বাক্যে আগে অব্যয়টা চিহ্নিত করো তো। অব্যয় কোনটা? ধিক্কারে শতধিক নির্লজ্জ যেজন। হয় নাই?
ধিক, ধিক হচ্ছে এখানে অব্যয়, তাহলে সেই ধিককে তোমার কি বলছে, শতধিক। বুঝতে পারছো? মানে ধিক, ঠিক আছে, সেটাকে আবার সংখ্যা নির্দেশ করে দিচ্ছে, মানে হচ্ছে শতপদটা দিয়ে কি করছে, মানে শতধিক। ঠিক আছে, আচ্ছা অব্যয় একটু পরে আসবে। তো দেখো, তাহলে এটা হচ্ছে তোমার অব্যয়ের বিশেষণ। বাক্যের বিশেষণ কি হবে? পুরো বাক্যটাকেই কি করবে, পুরো বাক্যটাকেই সে কি করবে, বিশেষায়িত করবে। কিরকম বললাম, আমি বললাম যে দেশ, আজকে দেশ তো রসাতলে গেছে, শুধু বললাম দেশ কিসে গেছে, দেশ রসাতলে গেছে। হ্যাঁ, অথবা ছেলেটা রসাতলে গেছে, অথবা ছেলেটা ফ্রান্সে গেছে, ফ্রান্সে গেছে। হ্যাঁ, তাহলে আমি বললাম যে দুর্ভাগ্যক্রমে কি হলো, দুর্ভাগ্যক্রমে দেশ রসাতলে গেছে। অথবা বললাম সৌভাগ্যক্রমে সে কোথায় চলে গেছে, ফ্রান্সে চলে গেছে। তাহলে এই পুরো বাক্যটাকে দুর্ভাগ্যক্রমে, সৌভাগ্যক্রমে, হ্যাঁ, এগুলো দিয়ে কি করা হয়েছে, এগুলো দিয়ে তোমার বিশেষায়িত করা হয়েছে। তাহলে কোনো পদকে বিশেষায়িত করে নাই, সে কাকে করেছে, পুরো বাক্যটাকে করেছে। তো পুরো বাক্যটাকে যখন সে বিশেষায়িত করেছে, সেই তাহলে এই দুর্ভাগ্যক্রমে, সৌভাগ্যক্রমে, এগুলোকে আমরা কি বলবো, এগুলোকে আমরা বলবো বাক্যের বিশেষণ। যদি বলি যে ঘটনাচক্রে তারা চোর সন্দেহে জেলে গেছে, তাহলে এখানে কোনটা হবে, ঘটনাচক্রে তারা চোর সন্দেহে জেলে গিয়েছে, এখানে হচ্ছে ঘটনাচক্রে। ভেরি গুড। তাহলে আজ আমাদের কঠিন পরিশ্রমের প্রয়োজন, তোমাদের আজ তোমাদের কঠিন পরিশ্রমের প্রয়োজন, এটা আমি বললাম বাস্তবিকই আজ তোমাদের কঠিন পরিশ্রমের প্রয়োজন। তাহলে এই বাস্তবিকই দিয়ে কি করছি, পুরো বাক্যটাকে বিশেষায়িত করছি। নির্ধারক বিশেষণ দেখো, দ্বিরুক্ত শব্দ তো বুঝো, দ্বিরুক্ত মানে কয়বার উক্ত, দ্বি মানে কি, দ্বি মানে দুই, আর উক্ত মানে কি, দুইবার উক্ত বা দুইবার বলা হয়েছে এমন। তাহলে দ্বিরুক্ত শব্দ ব্যবহার করে যখন একের বেশি কোনো কিছুকে বোঝানো হয়, সেটাকে আমরা বলবো নির্ধারক বিশেষণ। যেমন রাশি রাশি ভাড়া ভাড়া ধান, এখন রাশি রাশি ভাড়া মানে কি, তুমি অল্প একটু এক মুঠা ধান ভাবতেছো নাকি অনেক বেশি, অবশ্যই অনেক বেশি। তো এখানে রাশি রাশি ভাড়া ভাড়া হচ্ছে তোমার কি, নির্ধারক বিশেষণ। একইভাবে লাল লাল, মানে আমি যদি বলি লাল কৃষ্ণচূড়া, মানে এটাকে বেশি মনে হবে না, কিন্তু আমি যদি বলি লাল লাল কৃষ্ণচূড়ার গাছ ভরে আছে, সেক্ষেত্রে এটা হচ্ছে কি, নির্ধারক বিশেষণ। বিশেষণের অতিশয়ন, বিশেষণের অতিশয়ন কি বুঝছো, খেয়াল করো। বিশেষণের অতিশয়ন, এখন তো ঝগড়া লেগে যাবে ছেলেরা, কে বলবে জয়া সুন্দর, কে বলবে মিথিলা সুন্দর। তুলনা, বিশেষণের অতিশয়ন হচ্ছে তোমার কি, তুলনা। যখন তোমার দুই বা ততোধিক বিশেষ্য পদের মধ্যে তুমি কি করবা, দোষ গুণ অবস্থা পরিমাণের তুলনা নিয়ে আসবা, হ্যাঁ, তখন সেটা হচ্ছে তোমার বিশেষণের অতিশয়ন। যেমন আমি বললাম তোমার মিথিলা সুন্দর, আরেকজন বললো না, কে সুন্দর, জয়া আরো বেশি সুন্দর, এই যে আরো বেশি বলছে, আরেকজন বলছে না, জয়া সবচেয়ে বেশি সুন্দর। তাহলে এই যে সবচেয়ে, আরো বেশি, হ্যাঁ, তারপরে এই যে এগুলো বলছে, বা একজন বললো যে যমুনা হচ্ছে দীর্ঘ নদী, আরেকজন বলছে যে পদ্মা হচ্ছে দীর্ঘতর, আর মেঘনা হচ্ছে দীর্ঘতম। তাহলে দীর্ঘ, দীর্ঘতর, দীর্ঘতম, এগুলো দিয়ে আমরা কি করেছি মূলত, এগুলো দিয়ে আমরা মূলত অতিশয়ন, হ্যাঁ, এগুলো দিয়ে আমরা তুলনা করেছি। তাহলে দেখো, বিশেষণ পদ যখন দুই বা ততোধিক বিশেষ্য বা সর্বনাম পদের মধ্যে তুলনা বোঝায়, তখন তাকে বিশেষণের অতিশয়ন বলে। বিশেষণের অতিশয়ন অর্থাৎ বাংলায় অতিশয়নের জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয়, খেয়াল করো, বাংলায় অতিশয়নের জন্য যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে, সেগুলো দুই রকম আছে। একটা হচ্ছে বাংলা শব্দের আছে বা তদ্ভব শব্দের অতিশয়ন, আর একটা হচ্ছে তৎসম শব্দের অতিশয়ন।
মানে তোমাদেরকে কোন জিনিসটা ছাড়বে না কোনোভাবেই, বলো তো? কোন জিনিসটা থেকে তোমার কোনোভাবেই মুক্তি পাবে না? সেটা হচ্ছে তৎসম। হ্যাঁ, তাহলে দেখো, তদ্ভব বলে তো সমস্যা ছিল না, তদ্ভব তো বাংলাই এখন, তাই না, খাঁটি বাংলা। তাহলে দেখো, আমরা প্রথমে যেটা করবো, বাংলাগুলো যেহেতু আগে পড়ে ফেলবো, বাংলাগুলো কি কি দেখো। বাংলা শব্দের বা তদ্ভব শব্দের অতিশায়ন কি কি দেখো। বাংলা শব্দের অতিশায়ন কি কি? দুইয়ের মধ্যে অতিশায়ন বোঝাতে চাইতে, হইতে, হতে, থেকে, চেয়ে, অপেক্ষা ইত্যাদি ব্যবহৃত হয়। এগুলো কোনগুলো? তাহলে যদি তোমার আসে যে চাইতে কি, এটা হচ্ছে তদ্ভব শব্দের বা বাংলা শব্দের কি অতিশায়ন। চাইতে, হইতে, হতে, থেকে, চেয়ে, অপেক্ষা। তাহলে দেখো এবার আসো, যেমন গরুর থেকে ঘোড়ার দাম বেশি, থেকে বাঘের চেয়ে সিংহ বলবান। আচ্ছা, এটা কতজনের মধ্যে, কতজনের মধ্যে? দুইয়ের মধ্যে। এবার আমরা দেখব বাংলা শব্দই দেখব কতজনের মধ্যে, অনেকের মধ্যে। তো অনেকের মধ্যে কি কি দেখো, তোমাদের মধ্যে করিম সবচেয়ে বুদ্ধিমান, কি কি? করিম সবচেয়ে বুদ্ধিমান। তারপর হচ্ছে তোমার সবচেয়ে, সব থেকে, সর্বাপেক্ষা, তারপর হচ্ছে সর্বাধিক। হ্যাঁ, এই যে সবচাইতে, সব থেকে, সবচেয়ে, সর্বাধিক, এগুলো তাহলে কি হচ্ছে? এগুলো হচ্ছে তোমার বাংলা শব্দের বা তদ্ভব শব্দের অতিশায়ন। ঠিক আছে, নেক্সট আসো, যদি দুইয়ের মধ্যে অতিশায়নে জোর দিতে যাও, সেক্ষেত্রে মূল বিশেষণের আগে অনেক, অধিক, বেশি, অল্প, কম, অধিকতর ইত্যাদি শব্দ যোগ করতে হয়। পদ্ম ফুল গোলাপের চাইতে, এখানে চাইতে তো আছে, দুইয়ের মধ্যে তো ছিল চাইতে, তাই না, আমরা পড়েছি না? আবার সাথে কি যোগ করেছে? বেশি। ঘিয়ের চেয়ে, চাইতে, এগুলোর সাথে আবার কি যোগ করছে? অনেক, বেশি, অল্প, কম, এগুলো যোগ করছে। আচ্ছা, তাহলে আমরা মূলত বাংলায় কি কি পেলাম বলতো? দুইয়ের ক্ষেত্রে আমরা কি পেলাম? দুইয়ের ক্ষেত্রে আমরা পেয়েছি চাইতে, চেয়ে, হইতে, হতে, অপেক্ষা, থেকে, এগুলো সহজ। আর বহুর মধ্যে আমরা কি পেয়েছি? ওই যে একই জিনিস, চেয়ে, হইতের মধ্যে তোমার কি হবে? সব চাইতে, সবচেয়ে, শুধু কি যুক্ত হবে? সবটা যুক্ত হচ্ছে, বুঝছো? এখন আসো, তৎসম শব্দটা দেখো। তৎসম শব্দের দুইয়ের মধ্যে যখন বুঝাবে, তখন কি যুক্ত হচ্ছে? তর। তখন কি যুক্ত হচ্ছে? তর। বহুর মধ্যে যখন বুঝাই, তখন কি যুক্ত হচ্ছে? তম। যেমন ধরো, বলা হচ্ছে কি, গুরু গুরুতর, যখন দুইয়ের মধ্যে ব্যাপারটা গুরুতর। হ্যাঁ, আর যখন বহুর মধ্যে তুলনা করা হচ্ছে, তখন কি হচ্ছে? গুরুতম। তো প্রশ্ন, এই প্রশ্নটা আসে অনেক জায়গায়। তোমার বিসিএস একটু কম প্রশ্ন আসলো, তোমার কিন্তু অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় আসে। কিরকম? যে তৎসম শব্দের অতিশায়নে দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে কোন বিশেষণটি যুক্ত হয়? তাহলে কোন বিশেষণটা ব্যবহৃত হয়? দুইয়ের মধ্যে তর, আর বহুর মধ্যে তম। তাহলে এই তরতম হচ্ছে তোমার কি বিশেষণের অতিশায়ন, কোন শব্দের? তৎসম শব্দের। তাহলে তো আমরা তো তৎসমটা সহজেই মনে রাখতে পারি, তাই না? তারপর আসো, বহুর মধ্যে তুলনা বুঝালে বিশেষণের শেষে ইষ্ট প্রত্যয় যুক্ত হয়। কোন প্রত্যয়? ইষ্ট প্রত্যয়। কিরকম? লঘু লঘিয়ান কনিষ্ঠ লঘিষ্ঠ, অল্প কনিয়ান কনিষ্ঠ, বৃদ্ধ জিয়ান জ্যেষ্ঠ, শ্রেয় শ্রেয়ান শ্রেষ্ঠ। তবে বাংলায় এগুলোর তেমন কি নাই। বাংলায় এই শব্দগুলোর তেমন ব্যবহার নাই। শুধু যেটা মনে রাখবা, শুধু যেটা মনে রাখবা সেটা হচ্ছে বহুর মধ্যে তুলনা বুঝালে তৎসম শব্দের অতিশায়নের মধ্যে
তোমার যদি বহুর মধ্যে তুলনা বোঝায় কোন প্রত্যয় যুক্ত হয়, যদি এই প্রশ্নটা আসে, ধরো তোমাকে কয়েকটা প্রত্যয় দিয়ে দিল, তখন তোমার কোনটা মনে রাখবা? ইষ্ট প্রত্যয়। এটা তো তোমার এখানে দেখলেই বোঝা যাচ্ছে, তাই না? লঘিষ্ঠ, কনিষ্ঠ, জ্যেষ্ঠ, শ্রেষ্ঠ, তাহলে ইষ্ট প্রত্যয়টা যুক্ত হবে। তাহলে আমাকে বলো তো, আমরা যখন, খেয়াল করো সবাই, কেউ কি ঘুমাই গেছো আজকে? গতকাল বিশাল লম্বা ক্লাস ছিল, শেষ পর্যন্ত অনেকে ছিল, মানে 100 জন ছিল প্রায়। ঘুমায়ও না কেউ। তাহলে আমাকে বলো তো, বাংলা শব্দের অতিশয়নে দুইয়ের মধ্যে কি কি ব্যবহার হয়? কোন বিশেষণগুলো দুইয়ের মধ্যে? না, মেহেজাবিন না, জাওয়াদ। জাওয়াদ, খেয়াল করো, আমি বাংলা শব্দ বলেছি, বাংলা শব্দ বলেছি। বাংলা শব্দ যদি হয় তখন দুইয়ের মধ্যে হচ্ছে তোমার চাইতে, চেয়ে, হতে, হতে, অপেক্ষা, এগুলো। আর যদি সেটা বহুর মধ্যে হয়, জাস্ট সেটার সাথে কি যুক্ত হবে? সব যুক্ত হবে, সর্বাপেক্ষা, সব চাইতে, সব থেকে, সর্বাধিক, তাই তো, এগুলো। তাহলে আমাদের বাংলাটা আসলে তেমন দরকারই নাই। আমরা তৎসমটা খুবই সহজ। তৎসমটা আমাদের দুইয়ের মধ্যে কি হবে? দুইয়ের মধ্যে তর, আর বহুর মধ্যে তম, শেষ। বহুর মধ্যে তম। আর তৎসম শব্দের অতিশয়নে যখন বহুর মধ্যে তুলনা বুঝাবে, কোন প্রত্যয়টা ব্যবহৃত হবে? কোন প্রত্যয়টা? ইষ্ট প্রত্যয়। কিভাবে ইষ্ট প্রত্যয়? লঘিষ্ঠ, কনিষ্ঠ, জ্যেষ্ঠ, শ্রেষ্ঠ, শেষ। তাহলে আমাদের বিশেষণের অতিশয়ন থেকে, যদি অতিশয়নের আছে এই কতটুকু, এই ছোট্ট এই অল্পটুকু, তো এখান থেকে তোমাদের যদি কোনো প্রশ্ন আসে, এভাবে আসতে পারে যে কোনটি তৎসম শব্দের অতিশয়ন। হ্যাঁ, তো কোনটি তৎসম শব্দের অতিশয়ন দেখা গেল, তোমাকে এভাবে দিল যে চেয়ে, হতে, তারপর ধরো সব থেকে, তারপর ধরো তোমাকে দিল তর। কোনটা? অবশ্যই তর। অথবা আবার এভাবেও দেয় যে নিচের কোনটি বহুর মধ্যে ব্যবহৃত অতিশয়ন। ধরো দিল তর, তম, হতে, সরি, চেয়ে, চাইতে, কোনটা হবে? অবশ্যই তম হবে। ঠিক আছে, শেষ। আচ্ছা, সর্বনাম পদে চলে আসছি। খেয়াল করো, বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকেই আমাদের সর্বনাম পদ বলে। এটা একদমই সহজ। বাংলাদেশ অত্যন্ত সুন্দর একটি দেশ। তারপর আমি আবার বললাম, বাংলাদেশ যেমন সুন্দর, বাংলাদেশের মানুষগুলো তেমনি ভালো, খুব বেশি ভালো, তাই না? তারা এতটাই ভদ্র মার্জিত যে তাদের কাছে ভিখারি ভিক্ষা চাইতে আসলে তারা তাদের বিতাড়িত করে না। দেখো তো, আমি যদি বাংলাদেশের মানুষগুলোর ক্ষেত্রে তারা বলতে না পারতাম, তাহলে আমার কি করতে হইতো বলো তো? যদি তারা বলতে না পারতাম, মানে বাংলাদেশের সবার নাম আমার কি করতে হতো? লিখতে হতো। বুঝো নাই? সবার নাম লিখতে হতো যদি তারা বলতে না পারতাম, তাই না? তো আর একটা নাম আমি যদি বারবার বলতে থাকি, সেটাও কি আসবে না? ভালো আসবে না। তো যেটা হচ্ছে, তোমার বিশেষের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? সর্বনাম ব্যবহার করতে পারি। সর্বনাম পদ কত প্রকার? 10 ভাগে ভাগ করা যাবে সর্বনাম পদকে। আমরা 10টা কোথায় পেয়েছিলাম? আর কোথাও কি পেয়েছিলাম? বিশেষ্য কয়টা পেয়েছিলাম? বিশেষ্য হচ্ছে 6টা পেয়েছিলাম। এখন আসো সর্বনাম 10 প্রকার কি কি একটু খেয়াল করো। একটা প্রশ্ন এরকম আসছিল তোমার, মেবি শিক্ষক নিবন্ধন বা অন্য কোথাও, হ্যাঁ, বা অনেক কিছুতেই আসে সর্বনামের থেকে। কিরকম? নিচের কোনটি আত্মবাচক সর্বনাম, বুঝছো? অথবা নিচের কোনটি সাকল্যবাচক সর্বনাম। তাহলে খেয়াল করো, সেই 10 প্রকারটাই আমরা দেখবো। এখানে আর তেমন কিছু নেই। এই 10 প্রকার থেকে তোমার কি আসতে পারে? প্রশ্ন আসতে পারে। এজন্য একটু ভালো করে খেয়াল করো।
তুমি যদি একটু বুঝে পড়ো বা শব্দগুলো বুঝে যাও তাহলে তোমার আর সমস্যা হবে না। ব্যক্তিবাচক বা পুরুষবাচক, হ্যাঁ, এই ক্ষেত্রে তোমার কি কি দেখো তো, যেমন ধরো বক্তা, শ্রোতা বা অন্য কেউ, যে কেউ হতে পারে। আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, তাহারা, তিনি, তারা, এরা, ও, ওরা। তাহলে এগুলো হচ্ছে ব্যক্তিবাচক বা পুরুষবাচক। আত্ম, আত্ম মানে কি? আত্ম মানে নিজ, আত্ম মানে হচ্ছে নিজ। তাহলে আত্মবাচক যদি হয় তাহলে কি কি হবে? অর্থাৎ নিজেই যখন কোনো কাজ করবে, হ্যাঁ, তো সেই ভাবটা যদি তোমার জোর দিয়ে বোঝায় তখন সেটা কি হবে? সে তখন আত্মবাচক সর্বনামটা ব্যবহার হবে। আত্মবাচক সর্বনাম কিরকম? স, যদি স বলে সটাও কি হবে? আত্মবাচক সর্বনাম। স, স্বয়ং, নিজ, খোদ, আপনি। ঠিক আছে? সামীপ্য মানে কি বলতো? সামীপ্য কাছের বা নিকটের, তাই না? কাছের বা নিকটের, হ্যাঁ। তাহলে কাছের বা নিকটের, আমি বললাম এই, এখন ধরো আমি ঢাকায়, এখানে আমার বাসায় বসে আছি, একজন ধরো চিটং বসে আছে, আমি বলবো এই, বলবো? অথবা আমার সামনে না থাকলে আমি বলবো যে ইনি, ইনি। আচ্ছা, নিহাল বুঝে নাই। আপনি মানে এখানে নিজকে বুঝাইছে, বুঝে নাই। আপনি মানে এখানে আরেকজনকে সম্বোধন করে যে আপনি এটা করেন, সেই আপনি না, বুঝে নাই, বলে না আপনা আপনি। নিহাল, বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ, এই যে আপনি বাছলেন বাপের নাম, তাহলে আপনি মানে কি এখানে আরেকজনের কথা বুঝেছে? সেটা না। তাহলে দেখো সামীপ্যবাচক এ, এই, এরা, ইহারা, ইনি। ঠিক আছে? দূরত্ববাচক, তাহলে ওই, ওই দেখা যায় তাল গাছ। তাহলে তাল গাছ যদি একদম গায়ের লগে থাকতো বা একদম পাশে থাকতো নিশ্চয়ই ওই বলতো না, কি বলতো? এই যে এই বলতো তখন, ওই নিশ্চয় আর বলতো না, ওই সব, সব। সাকল্য মানে কি? সাকল্য মানে সামগ্রিক একটা বিষয়, ঠিক আছে? সামগ্রিক যখন বোঝাবে, সব, সকল মিলেই যখন বুঝাবে, সবকিছু মিলেই বুঝাবে, তখন সেটা হচ্ছে সাকল্যবাচক। তাহলে সব, সকল, সমুদয়, তাবৎ। তাবৎ সম্পত্তি বলে না, মানে সকল সম্পত্তি। প্রশ্নবাচক কে, কি, কি, কোন, কাহার, কার, কিসে, এগুলো দেখলেই কি বোঝা যাবে? প্রশ্নবাচক। অনির্দিষ্টতা জ্ঞাপক, বললো কে করেছে এই কাজটা, বলে কেউ একজন করছে আর কি, কেউ। তাহলে কে নির্দিষ্ট করে দিয়েছে? জান্নাতুল বাকি। আচ্ছা, আচ্ছা বলছি, একটু পরে বলছি, দাঁড়াও। কোন, কেহ, কেউ, কিছু, এগুলো হচ্ছে তোমার অনির্দিষ্টতা জ্ঞাপক। ব্যতিহারিক কি বলতো? আমরা কিন্তু গতকাল কি পড়েছিলাম বলতো? কি বহুব্রীহি পড়েছিলাম? ব্যতিহার, হ্যাঁ। ব্যতিহার বিষয়টা কি? ব্যতিহার মানে হচ্ছে তোমার পারস্পরিক, মানে সেখানে তোমার দুপক্ষ লাগবে, হ্যাঁ। পারস্পরিক, সেটা হচ্ছে তোমার কি লাগবে? দুপক্ষের সহযোগ লাগবে, বা তোমার কি পারস্পরিক নির্ভরতা লাগবে। ব্যতিহার মানে হচ্ছে তোমার কি লাগবে? দুইটা পক্ষ লাগবে। তাহলে দেখো আপনা আপনি, নিজে নিজে, তারপর হচ্ছে তোমার আপোষে, অথবা ধরো পরস্পর। পরস্পর শব্দটাও কি হবে? ব্যতিহারিক সর্বনাম। বুঝতে পারছো বিষয়টা? সংযোগ জ্ঞাপক যে, যিনি, যাহারা। যে, যিনি, যাহারা মানে কি দেখো সংযোগ জ্ঞাপক। তারা কি করে? দুটো বাক্যে সংযোগ ঘটাবে। যেমন দেখো, স্টেশনে এসে দেখি যে ট্রেনটা চলে গেছে। তাহলে এই যে স্টেশনে এসে দেখি যে, স্টেশনে, আপোষে বুঝো না? আচ্ছা বলতেছি, স্টেশনে এসে দেখি যে ট্রেন কি করেছে? তারে ছেড়ে চলে গেছে, ট্রেন ছেড়ে চলে গেছে। এই যে দেখি যে, এই দুটো বাক্যের মধ্যে কি করেছে? সংযোগ স্থাপন করেছে। ঠিক আছে?
অন্যাদিবাচক, অন্য, অপর, পর। তাহলে আমাকে বলো তো, আমি বললাম নিজ বা নিজে বা স্বয়ং, এগুলো কি বাচক? এগুলো হচ্ছে আত্মবাচক। আমি বললাম এই, এই, এই কি হবে? এই কি তোমার দূরত্ব না সামীপ্য? সামীপ্য। যদি ওই বলি, ওই, ওই হচ্ছে দূরত্ব। যদি বলি তোমার সকল, সকল, একদম সহজ, সকল হচ্ছে তোমার সাকল্যবাচক। তাহলে আশা করি তোমরা, যদি বলি কেউ, কেউ কোন ধরনের সর্বনাম? এখানে তোমাদের আরো সুবিধা হবে, এখানে তো আমি নামগুলো বলছি না, তোমাদের যখন 4টা নাম থাকবে তখন তোমরা দেখলেই কি বুঝে যাবা, তাই না? কেউ হচ্ছে তোমার অনির্দিষ্টতা জ্ঞাপক, কেউ হচ্ছে তোমার অনির্দিষ্টতা জ্ঞাপক। ওকে। সাপেক্ষ সর্বনাম, সাপেক্ষ সর্বনাম কি দেখো, কখনো কখনো পরস্পর সম্পর্কযুক্ত একাধিক সর্বনাম পদ একই সঙ্গে ব্যবহৃত হয়ে দুটি বাক্যের সংযোগ সাধন করে। কিরকম দেখো, যত চাও তত লও, এখানে যত এবং তত এ দুটো কি, কি সর্বনাম? এ দুটো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। কি বলছে, কখনো কখনো পরস্পর সম্পর্কযুক্ত একাধিক সর্বনাম পদ একই সঙ্গে ব্যবহৃত হয়ে দুটি বাক্যের কি করে, সংযোগ সাধন করে। যত চেষ্টা করবে, যত চেষ্টা করবে ততই সাফল্যের সম্ভাবনা। যত তত, যত তত, ঠিক আছে? এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। সর্বনামের পুরুষ, সর্বনামের পুরুষ কিচ্ছু না। সর্বনামের পুরুষ হচ্ছে আমরা যেটা পার্সন বলি, মানে হচ্ছে তোমার কি কি, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। বিশেষ্য, সর্বনাম এবং ক্রিয়াপদে পুরুষ ভেদে ভিন্ন রূপ দেখা যায়। বিশেষণ এবং অব্যয় পদের কোনো পুরুষ ভেদ নাই। আচ্ছা, এটা কে ব্যাখ্যা করতে পারবে বলো তো, এটা কেন এরকম বলছে? মনে হচ্ছে যেন কি কঠিন। আসলে বিষয়টা কি বলো তো, এটা বিষয়টা হচ্ছে, দেখো বলছে বিশেষ্য, সর্বনাম এবং ক্রিয়াপদের পুরুষ ভেদে ভিন্ন রূপ দেখা যায়। কিরকম? যেমন ধরো, আমি বললাম, ধরো আমি, আমি কোন পুরুষ আগে সেটা বলো তো, আমি কোন পুরুষ? আমি হচ্ছে উত্তম পুরুষ। ওকে। মধ্যম পুরুষ কোনটা? মধ্যম হচ্ছে তুমি। আর হচ্ছে নাম পুরুষ কোনটা? সে, তারা, তাহারা, যারা আমার সামনে নাই। এখন কি বলছে, ধরো বললাম যে সে, সে করে, হ্যাঁ, সে করে। এখন কি আমি করে হবে? আমি করে হবে না। তাহলে সর্বনামের ক্ষেত্রে কি হচ্ছে, রূপভেদ হচ্ছে কিনা বলো তো? সর্বনামের ক্ষেত্রে রূপভেদ হচ্ছে, তাই না? তাহলে এখানে কি হবে, আমি করি হবে। কিন্তু দেখো তো, আমি বললাম যে সে ভালো, ভালোটা এখানে কি বলতো, ভালোটা এখানে কি, ভালো বিশেষণ, তাই না? এখন দেখো তো, আমি ভালো, সে ভালো, তারা ভালো, সবাই ভালো, কোনো পার্থক্য হচ্ছে? তুমি ভালো, ক্রিয়াপদের ক্ষেত্রে কোনো পার্থক্য হচ্ছে কিনা? কোনো পার্থক্য হচ্ছে না। সরি, বিশেষণের ক্ষেত্রে কোনো কি হচ্ছে না, কোনো পার্থক্য হচ্ছে না। কিন্তু ক্রিয়াপদের ক্ষেত্রেও কি হয়, পার্থক্যটা হয়, চেঞ্জটা হয়। কিরকম? ধরো আমি করছি, তিনি করছি হবে? হবে না। কি হবে? তিনি করছেন, ঠিক আছে না? তাহলে দেখো, পুরুষ 3 প্রকার, উত্তম, মধ্যম, নাম পুরুষ, এটার আর দরকার নাই। অব্যয় দেখো, আমরা কি করেছিলাম, যার কোনো কি নাই, যার কোনো
ব্যয় নাই। অব্যয় শব্দকে ভাঙলে পাওয়া যায় ন ব্যয়, মানে যার কোনো কি নেই, ব্যয় নেই। তাহলে আসো আমরা অব্যয় নিয়ে একটু পড়াশোনা করি। অব্যয় থেকে অনেক সময় প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষায়, একটু খেয়াল করবা। মূলত যেটা হয় সেটা হচ্ছে তোমার অব্যয়ের সাথে কি যুক্ত হয় না, কোন রকম বিভক্তি যুক্ত হয় না। অব্যয়ের সাথে কোন রকম কি হয় না, বিভক্তি যুক্ত হয় না। যেমন আমরা বললাম এবং, ও, যথা, কিন্তু, এগুলোর সাথে কি কোনো বিভক্তি যুক্ত হয়? কিন্তুর, এবং এর, যথার, এরকম কোনো কিছু হয়? এরকম কোনো কিছু হয় না। তাহলে দেখো, তারপর এগুলোর কোনো একবচন বহুবচন হয়? একবচন বহুবচন হয় না। এবং এগুলোর কোনো স্ত্রী বা পুরুষবাচকতা নেই। এজন্যই মূলত বলছে যে এগুলোর কোনো কি নেই, নবে, মানে হচ্ছে এগুলোর কোনো চেঞ্জ হয় না। তাহলে দেখো, যে পদের কোনো ব্যয় বা পরিবর্তন হয় না তাকে অব্যয় পদ বলে। বিভক্তি যুক্ত হয় না, পুরুষ বা বচন বা লিঙ্গ ভেদে পরিবর্তন হয় না। বাংলা ভাষায় 3 ধরনের অব্যয় শব্দ পাওয়া যায়। আহমেদ আছো? খেয়াল করো। আচ্ছা, আমি শুধু আহমেদকে ডাকি, বাকিরা হয়তো রাগ করতে পারে। বাকিরা আছো কিনা, না ঘুমাই গেছো? কি অবস্থা সবার? 9-10-এ পড়ছিল না সবাই পদ প্রকরণ? এরপর আর পড়া হয়েছিল? আর পড়ো নাই না? সহজ না পদ? সহজ না? কি মনে হয়? কঠিন কিছু নাই, তাই না? আচ্ছা, সাদিয়া স্টুডেন্টকে রিডিং পড়াইছে। হ্যাঁ, এখানে কঠিন কিছু নাই, তাই না? দেখো, একটু খেয়াল করো। এখানে তুমি যদি, এখানে কি বলছে, বাংলা ভাষায় 3 ধরনের অব্যয় শব্দ পাচ্ছি আমরা। সেই 3 ধরনের কি কি দেখো তো। সেই 3 ধরনের হচ্ছে বাংলা, তৎসম, বিদেশি। তা আমরা যেটা করব, তৎসমটা বাদ। বাদ মানে কিছু না, আমরা বাংলাটা আর বিদেশিটা মনে রাখবো। বাংলাটা আর বিদেশিটা মনে রাখলে তাহলে বাংলা বিদেশি বাদে বাকিগুলো কি, বাকিগুলো হচ্ছে তোমার তৎসম অব্যয় শব্দ। তাহলে একটু খেয়াল করো, বাংলা হচ্ছে 4টা, সরি 5টা, ঝামেলা শেষ। কি কি? ধরো তোমরা প্রেম করলে কি হয়, একজনকে প্রপোজ করলে কি হবে, হয় হ্যাঁ বলবে অথবা কি করবে, অথবা না বলবে। মাঝামাঝি কিছু, আবার অবশ্য মাঝামাঝিও কিছু আছে, সেটা বাদ। তাহলে হ্যাঁ অথবা না। যদি না বলে তাহলে তুমি আবার কি করবা, তাহলে তুমি আবার কি করবা তাকে, হ্যাঁ অনেকে ঝুলে রাখে, এটা আলাদা একটা মজা। দেখো আবার কি করবে, আবার হচ্ছে প্রপোজ করবা, তাই না? হ্যাঁ, আবার পটানোর চেষ্টা করবা। তাহলে দেখো তো, শেষে আবার যদি সে আর না পটে তাহলে আর করবা না। আর কি করবা না, আর দরকার নাই, আরেকজনের পিছনে ট্রাই করবা। তাহলে দেখো, হ্যাঁ না, আর আবার ও, হ্যাঁ না, আর আবার ও, এই 5টা কি, বাংলা অব্যয়। এই 5টা হচ্ছে বাংলা অব্যয়। আর, আবার, ও, হ্যাঁ, না, নিচের কোনটি বাংলা শব্দের অব্যয়? এখান থেকে যে কোনো একটা থাকতে পারে, ঠিক আছে? নেক্সট আসো, আমি তৎসম অব্যয় এখন পড়াচ্ছি না, বিদেশি অব্যয় পড়ছি। দেখো, আলবত, বহুত, খুব। তাহলে খুব শব্দটা বিদেশি। সাবাস, খাসা, মাইরি, মারহাবা। তাহলে দেখো, মারহাবা প্রথমে মনে রাখবা কি, মারহাবা, মারহাবা দিয়ে মনে রাখবা। তারপর কি দেখো তো, আশা, খুব, খাসা, মাইরি। আশা খুব, খাসা মাইরি, দেখো তো। মারহাবা, আশাতে কি কি বলো তো, আলবত, সাবাস, আলবত, সাবাস, খুব, খাসা, মাইরি।
এই মাথার উপর দিয়ে যাওয়ার কি আছে? বাংলা ভাষায় আমরা যে অব্যয় শব্দগুলো ব্যবহার করি, ফাহিম খেয়াল করো, বাংলা ভাষায় আমরা যে অব্যয়গুলো বলি, এই যে যদি, যথা, যথা, সহসা, হঠাৎ, হ্যাঁ, এগুলো তোমার 3 ধরনের আছে। কি কি 3 ধরনের? বাংলা আছে, অব্যয় তৎসম আছে, আর হচ্ছে বিদেশি আছে। ঠিক আছে? এর মধ্যে বাংলা কয়টা পড়লাম আমরা? বাংলা অব্যয় কয়টা পড়লাম? 5টা। সেই 5টা কি কি? হ্যাঁ, না, আর, আবার, ও। হ্যাঁ, না, আর, আবার, ও, শেষ। এই 5টা বাংলা। বিদেশি কি পড়বা? মারহাবা। মারহাবা, আশা খুব খাসা মাইরি। তাহলে আশা দিয়ে কি কি? আলবত, সাবাস। আলবত, সাবাস, খুব, খাসা, মাইরি। এগুলো যদি বিদেশি হয়, বাকি যেটা আসবে সেটা খুব কি হবে বলো? সেটা আমি আর পড়াচ্ছি না, সেগুলো হচ্ছে তোমার তৎসম। বুঝছো? নেক্সট আসো। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে, না বিদেশি কোন দেশি আর লাগবে না, এগুলো তেমন আসে না, কম আসে। হ্যাঁ, যদি আসে, কারণ দেখা যাচ্ছে পর থেকে 2-3 বছর প্রশ্ন দেয় নাই, এবার আগামীবার কি করলো, 2-3টা একসাথে দিয়ে দিল। অনেকে কি করবে, পড়বে না, ধরো থাক, পর থেকে যেহেতু আসে না, পদ এবার না পড়ি, হ্যাঁ, এরপর কি করলো, পর থেকে 2-3টা তুলে দিল। আমার কথাটা বুঝছো? এসবই করে সাধারণত। যেমন ধরো কারক সিলেবাসে নেই, কিন্তু কারক থেকে একবার 3টাও প্রশ্ন আসছে। নেক্সট আসো। এবং, সুতরাং, এই দুটি শব্দ তৎসম। এগুলো কি? এবং সুতরাং আমরা কিন্তু বাংলায় পড়ি নাই। বাংলায় কোনটা কোনটা পড়ছিলাম বলো তো? বাংলায় আমরা পড়ছি আনা, ও, আর, আবার। তাহলে দেখো, এবং সুতরাং এ দুটো হচ্ছে অব্যয়, কিন্তু সরি, এ দুটো অব্যয় হচ্ছে তৎসম, কিন্তু তৎসমে এগুলোর ব্যবহারটা ভিন্ন ছিল। বাংলা শব্দে এগুলোর অর্থ চেঞ্জ হয়ে গেছে। কিরকম দেখো, সংস্কৃতে এবং মানে ছিল এমন, সুতরাং মানে ছিল অত্যন্ত বা অবশ্য। এখন আমরা বাংলায় এবং মানে কি বুঝি বলতো? বাংলায় এবং মানে কি বুঝি? অমিয় এবং আহমেদ। এবং না বলে আমরা কি বলতে পারি? ও বলতে পারি। ও বলতে পারি, মানে ও বুঝি। কিন্তু ইয়াতে কি ছিল? সংস্কৃত ছিল এমন। সুতরাং, সংস্কৃতে সুতরাং ছিল কি? অত্যন্ত বা অবশ্য, কিন্তু বাংলায় সুতরাং হচ্ছে অতএব। বুঝছো বিষয়? তাহলে যদি আসে যে এবং সুতরাং, এগুলো কোন ভাষার অব্যয় সেটা বলো আগে, অর্থটা বাদ দাও, অর্থ কি চেঞ্জ হয়েছে সেটা পরে। এবং সুতরাং এই দুটো হচ্ছে তৎসম। এবার মূলত চলে আসছি, অব্যয় 4 প্রকার। দেখো, অব্যয় পদ মূলত 4 প্রকার। সেই 4 প্রকার কি কি দেখো, সমুচ্চয়ী, অনন্যয়ী, অনুসর্গ, অনুকার। এখান থেকে অনুকার সবসময় উদাহরণে আসে, প্রশ্নে আসে। অনুকার, নিচের কোনটি অনুকার বা ধন্যাত্মক অব্যয়? এটা আহমেদ বলতেছে ব্যাকরণকে এত ভাগ কে করছে। দেখো, অব্যয় তাহলে কত প্রকার? মূলত 4 প্রকার। বলো তো, অষ্টাধ্যায়ী কে রচনা করেছিল? অষ্টাধ্যায়ী পানিনি, মানে ওই ব্যাটার থেকে ধরে নিতে পারো ঝামেলাটা আস্তে আস্তে কি লাগছে। তাহলে এই 4 প্রকার আমরা একটু পড়ি। দেখো, সমুচ্চয়ী অব্যয়, খেয়াল করো, আমরা শেষের দিকে কিন্তু, আর বেশি পড়া নাই, টেনশন করো না। সমুচ্চয়ী অব্যয়টা দেখো, যে অব্যয় পদ একাধিক পদের বা বাক্যাংশের বা বাক্যের মধ্যে কি স্থাপন করে? সম্পর্ক স্থাপন করে, তাকে সমুচ্চয়ী অব্যয় বলে। এই সম্পর্ক কি কি হতে পারে? সংযোজন, বিয়োজন বা সংকোচন হতে পারে। খেয়াল করো,
সংযোজক অব্যয়। তাহলে আমরা সমুচ্চয়ী অব্যয়টা পড়ছি এখন। সমুচ্চয়ী অব্যয়ের মধ্যে আমরা আবার কি পেয়েছি? সংযোজক, বিয়োজক, সংকোচক। এই তিনটা শব্দ তোমরা একটু খেয়াল করতে হবে। সংযোজক, বিয়োজক, সংকোচক। আচ্ছা শোনো, সংযোজক মানে কি? সংযোগ মানে কি ঘটাবে বলতো? সংযোজক যোগ করবে, মনোযোগ দাও, যোগ করবে। বিয়োজক কি করবে? বিয়োজক কি করবে? বিয়োগ করবে। সংকোচক মানে কি? সংকোচক মানে তোমার আরো ছোট করে দিবে। হ্যাঁ, যেমন ধরো কিরকম, ছেলের এটা না 99%ই ভালো, কিন্তু ছেলে কই যায়? কিন্তু ছেলে কই যায়? নাইট ক্লাবে যায়। হ্যাঁ, ওই যে একটা ইয়ে ছিল, অ্যাড ছিল, এটা আমার কথা না। হ্যাঁ, ছেলে নাইট ক্লাবে যায়। তাহলে দেখো, এই যে আমি বললাম কিন্তু ছেলে নাইট ক্লাবে যায়, এটা 99%-এ কি করে দিল, কোথায় নামাই দিল বলো তো? এখন মেয়ের বাপ মেয়েরে বিয়ে দিল, হ্যাঁ, প্রতি রাতে বলে নাইট ক্লাবে চলে গেল, ছেলে এখন 99% ভালোই কোনো লাভ হবে? বুঝছো বিষয়টা? তাহলে দেখো, এক্ষেত্রে ছেলেরা আবার এক কাঠি সরস, কি জানো? সে নাইট ক্লাবের জায়গা যেখানেই যাক, তার বউ বাসায় আছে কিনা, হ্যাঁ, তারপরে একদম ভালো মতো আছে কিনা, সে আবার এটা চেক করে রাখবে যে না কোনো সমস্যা নাই তো। পারলে পড়ালেখা বন্ধ করে তার মানে ঘরে বসে রাখবে না, খবরদার কারো দিকে তাকাবা না, মেসেঞ্জার ব্যবহার করার দরকার নাই, হোয়াটসঅ্যাপ ব্যবহার করার কি দরকার নাই, কিন্তু সে কই থাকবে? সে নাইন ক্লাবে থাকবে। আচ্ছা সবাই এমন না, দুষ্টামি করছি। দেখো, উচ্চ পদ, তবে এরা এমন, যারা খারাপ তারা তো খারাপই। সংযোজক অব্যয় খেয়াল করো, উচ্চ পদ ও সামাজিক মর্যাদা সকলেই চাই। উচ্চ পদ এবং সামাজিক মর্যাদা, এখন এটা কি একটা চাচ্ছে? সকলেই যে চাচ্ছে, শুধু কি সামাজিক মর্যাদা চাচ্ছে? এই বাক্যটা পড়লে কি শুধু সামাজিক মর্যাদা চাচ্ছে হবে, নাকি দুটোই হবে? তাহলে উচ্চ পদ এবং সামাজিক মর্যাদা দুটোকেই এই ও দ্বারা আমরা কি করলাম? আমরা যোগ করে দিয়েছি, সংযোগ ঘটিয়েছি। তাহলে এটাকে কি বলবো আমরা? এটাকে আমরা বলবো সংযোজক অব্যয়। এটাকে আমরা কি বলবো? সংযোজক অব্যয়। তাহলে দেখো কি কি, তিনি সৎ তাই সকলেই তাকে শ্রদ্ধা করে। যে তিনি সৎ সকলেই তাকে শ্রদ্ধা করে, এ দুটোর সাথে তাই দিয়ে আমরা কি করেছি? আমরা সংযোগ ঘটিয়েছি। এগুলো হচ্ছে তোমার সংযোজক অব্যয়। তাহলে কি কি দেখো, তোমার ও, আর, তাই, অধিকন্তু, সুতরাং, এগুলো হচ্ছে তোমার সংযোজক অব্যয়। নেক্সট আসো বিয়োজক অব্যয়। আবুল কিংবা আব্দুল এই কাজ করেছে, ধরো চুরি করছে, হ্যাঁ, বা কোনো একটা খারাপ কাজ করছে, তাহলে কি দুজনই করেছে, আবুল বা আব্দুল? খেয়াল করো, দুজনই করেছে কিনা? দুইজন করে নাই। দুজনের একজনকে এই কিংবা শব্দটা কি করছে? কিংবা শব্দটা কি করছে? বিয়োগ করে দিচ্ছে না যে কোনো একজনকে? হ্যাঁ, যে কোনো একজনকে বাদ দিয়ে দিচ্ছে। দুজন কিন্তু করে নাই। তাহলে আমরা বিয়োজক অব্যয় কি? এদের যে কোনো একজন করছে। তাহলে আমরা কিভাবে মনে রাখবো? সম্পর্কটি কি হবে? বিয়োগাত্মক, মানে একজন করলে আরেকজন করে নাই। কিরকম দেখো, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। হয় তোমার মন্ত্রের সাধন করতে হবে, না হলে তোমার শরীরের অবস্থা কি হয়ে যাবে? ডাইল হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। আমার কথাটা বুঝছো? তাহলে এখানে কিংবাটা কি করছে? যে কোনো একটা মিল করছে, হয় তোমার মন্ত্রের সাধন করতে হবে, আর না হলে তোমার কি হবে? শরীর পাতক, যে কোনো একটাকে তোমার বাদ দিয়ে দিচ্ছে। তাহলে দেখো তো, কিংবা, বা, অথবা, নতুবা, না হয়, নয়তো, এগুলো কি? এগুলো হচ্ছে বিয়োজক অব্যয়। যেমন আমি বললাম লাল বা নীল,
এক রঙের জামা হলেই চলবে, লাল বা নীল, এক রঙের জামা হলেই চলবে। কি করছে তাহলে? আমার লাল নীল দুটোই লাগবে নাকি যে কোনো একটা? যে কোনো একটা। তাহলে সংযোজক বিয়োজক এই দুটোর পার্থক্য বুঝছো কিনা আমাকে বলো। তোমরা অব্যয় মনে রাখার দরকার নাই, কিন্তু বাক্যটার ক্ষেত্রে তুমি যদি অব্যয়টার ব্যবহারটা শিখে যাও তাহলে তুমি নিজে বুঝে যাবে না যে এটা সংযোজক না বিয়োজক। আমার কথা বুঝছো? ধরো তুমি কিংবা, এবং, নতুবা, সুতরাং এগুলো কিছু মনে রাখলা না, তুমি বাক্যটা দেখলা, দেখার পর তুমি বুঝবা না যে এটা সংযোজক না বিয়োজক। একইভাবে আমাদের দেখো তো সংকোচক। তিনি শিক্ষিত, মানে তার আমি কি করলাম? বড় করলাম, 100% দিয়ে দিলাম, কিন্তু অসৎ। এই শিক্ষিত শব্দটারে এই কিন্তু দিয়ে আমি কি করে দিলাম? সংকুচিত মানে কি বলতো? সংকুচিত বা সংকোচক। সংকোচন বুঝো? একটা রাবারের তুমি টাইনা লম্বা করছো, এরপর ছেড়ে দিচ্ছ, এটা কি হয়ে যাবে? সংকুচিত হয়ে যাবে, ছোট হয়ে যাবে। সুতির কাপড় ধুলে কি হয়ে যায়? সংকুচিত হয় বলে, মানে ছোট হয়ে যাচ্ছে। তাহলে দেখো তো যে তিনি শিক্ষিত কিন্তু অসৎ, তাহলে আমি এটাকে কি করলাম? ছোট করে দিলাম। এখানে শিক্ষিত এবং অসৎ দুটোর মধ্যে কিন্তু সংযোগ ঘটে নাই। কি ঘটছে? মানে দুটো কিন্তু তোমার বিপরীত ধর্মী, এবং এটার ফলে কি হয়েছে? তোমার সংকোচন ঘটেছে। যেমন আমি বললাম পলাশ ফুল দেখতে খুব সুন্দর কিন্তু গন্ধহীন। কি হলো বলতো? সংকোচক অব্যয় কিনা এখানে? কিন্তুটা এখানে সংকোচক অব্যয়। ঠিক আছে? আমি বললাম তিনি বিদ্বান অথচ অসৎ বা সৎ ব্যক্তি নন। তাহলে অথচ দিয়ে কি করলাম? অপমান করে দিলাম। ফাহিম বলছে অপমান করলাম। ঠিক আছে? আচ্ছা, সারাদিন অপেক্ষা করলাম অথচ তুমি এলে না। তাহলে এখানে অথচ দিয়ে কি আমার যে অপেক্ষাটা সেটার কি হয়েছে? বৃথা কিনা? তাহলে এটাও কি হবে? মানে কেউ খালি শিক্ষিত কিন্তু অসৎ, বিষয়টা সেটা না। তাহলে ওই বাক্যটাও খেয়াল করো। মানে আমি সারাদিন কি করলাম? সারাদিন অপেক্ষা করেছি অথচ তুমি এলে না। তাহলে এখানে অথচটা কি বলতো? এখানে অর্থটা সংকোচন ঘটেছে না? এই যে সারাদিনের অপেক্ষাটার কি করেছে? অবমূল্যায়ন হলো না? বুঝছো বিষয়টা? তাহলে এখানে অথচ কি হিসেবে ব্যবহৃত হয়েছে? সংকোচক অব্যয়। নেক্সট আসো, অনন্যই অব্যয়। অনন্যই অব্যয় খেয়াল করো। আচ্ছা, আমরা কি কি পড়েছি? একটা মাত্র অব্যয় পড়েছি এতক্ষণে, কোনটা পড়েছি সেটা বলো তো? আমরা 4টা অব্যয় ছিল। কি কি? সমুচ্চয়ী, অনন্যই, অনুসর্গ, অনুকার। সমুচ্চয়ী, অনন্যই, অনুসর্গ, অনুকার। সমুচ্চয়ীর ভিতরে আবার কয়টা করলাম? সমুচ্চয়ের মধ্যে আবার 3টা করেছি। কি কি? সংযোজক, বিয়োজক, সংকোচক। তাহলে মাত্র সমুচ্চয় গেল, আরো 3টা বাকি আছে। কেউ কি মাথা ঘুরে টুরে পড়ে গেছো? এরকম আছো? তুমি মাথা ঘুরে পড়ো না, তুমি ঠিকঠাক লিখতেছো সবগুলো। খুব মনোযোগী স্টুডেন্ট, জান্নাতুল বাকি। আচ্ছা, আরেকটু পরে ঘুরাবার সুযোগ নাই, একটু পরে শেষ করে দিব, শেষ হয়ে যাবে প্রায় শেষের দিকে। কারণ হচ্ছে তোমরা ক্রিয়া করার সময় দেখবে যে সবকিছু খুব চেনো চেনো, কারণ ওই যে কারক কারক পড়াইছি, খুব ইজি লাগবে। এগুলো মুখস্থ করতে 1 বছর লাগবে না, এগুলো ইজি। তুমি ধরো আজকে ক্লাস করছো না, কাল বইটা নিয়ে যদি বসো কালকে দিনে, তারপর বুঝে যাবে, সবগুলো সহজ। আপনারা উঠে যাও, হাঁটো হাঁটো। অনন্যই অব্যয় দেখো, যেসব অব্যয় পদ নানা ভাব বা অনুভূতি প্রকাশ করে তাদেরকে অনন্যই অব্যয় বলে। খেয়াল করো তাহলে, উচ্ছ্বাস প্রকাশে মরি মরি, কি সুন্দর সকাল। তাহলে এখানে মরি মরি কি অব্যয়? মরি মরি মানে হচ্ছে বাক্যের সাথে তোমার
অনন্যই অব্যয়ের সম্পর্ক নাই, সম্বন্ধ না রেখে সে কি করবে, সে স্বাধীনভাবে বসবে, স্বাধীনভাবে বসে সে কি করবে, তোমার মনের ভাবটারে প্রকাশ করবে, মানে ভাব আবেগ এগুলো প্রকাশ করবে। মরি মরি কি সুন্দর সকাল, এরা তোমরা তো সকালে উঠোই না, ঠিক আছে, হ্যাঁ আমি যাব, না তুমি যাবা না, তাহলে এই যে হ্যাঁ না এগুলো কি, যে আমি যাব এটা একটা বাক্য, তাহলে হ্যাঁ দিয়ে এটা হচ্ছে অনন্যই অব্যয়। আজ আমি নিশ্চয়ই যাব, এটা হচ্ছে তোমার সম্মতি প্রকাশ। এত করে যখন বললে বেশ তো আমি আসবো, এখানে বেশ তো হচ্ছে অনন্যই অব্যয়। সমর্থন, আপনি তো ঠিকই বলেছেন, এই যে আপনি তো ঠিকই বলেছেন মানে কি, তোটা হচ্ছে অনন্যই। যন্ত্রণা প্রকাশ, ও বড্ড লেগেছে। ঘৃণা বা বিরক্তি, ছি ছি তুমি এত খারাপ। সম্বোধন প্রকাশে, ওগো তোরা যাস না ঘরের বাহিরে। সম্ভাবনা, সংশয় সংকল্প সদা টলে পাছে লোকে কিছু বলে, এগুলো হচ্ছে অনন্যই অব্যয়। তাহলে অনন্যই অব্যয়ের বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্যটা হচ্ছে সে বাক্যের সামনে বসবে, মানে সামনে পেছনে না, মোট কথা হচ্ছে সে স্বাধীনভাবে তার আবেগটা কি করবে, প্রকাশ করবে, ঠিক আছে। যেমন ধরো কি আপদ, লোকটা পিছু ছাড়ছে না, তাহলে এগুলো কি বলতো, কি আপদ। আহারে, ওগো শুনছো শুনে আমাদের মন খারাপ হয়ে গেছে। মেহজাবিন বলতেছে আরিফিন ভাইয়ের কি তাবিজ ও এমনি ভালো হাত দেখতে পারে বুঝছো। ও তো ধরো বিসিএস ক্যাডার হয়েছে আমাদের বিয়ের প্রায় কত 11-12 বছর পরে বিসিএস ক্যাডার হয়েছে। তো 12 বছর আগে কি হয়েছিল, আমার হাত ধরছিল, হাত ধরে দেখে, মানে আমার হাতে লেখা আছে আমার জামাই কি হবে, বিসিএস ক্যাডার হবে, এরপরে বিয়ে করে ফেলছিল, বুঝছো কিনা। শোনো, সামি সামিউল আরেফিন স্যার এমনি এমনি হাত দেখে না, স্যার হাত দেখার জন্য টাকা নাই, দেখো তার টাকা ছাড়া কোনো কাজ করবে না বুঝছো। শোনো, অনুসর্গ অব্যয় খেয়াল করো, উপসর্গ অনুসর্গ, অনুসর্গ চেনো কিনা। অনুসর্গ হচ্ছে দেখো যে সকল অব্যয় শব্দ বিশেষ্য বা সর্বনাম পদের বিভক্তির মতো কাজ করে, কিসের মতো, বিভক্তির কাজ করে, মোট কথা যেটা তোমার অনুসর্গের মতোই ব্যবহার হয় সেটাই তোমার হচ্ছে কি, সেটাই হচ্ছে তোমার অনুসর্গ অব্যয়। আচ্ছা দেখো তো, এই যে ওকে দিয়ে এ কাজ হবে না, এখানে দিয়েটা কি, দিয়ে কিসের মতো কাজ করছে, তৃতীয় বিভক্তির মতো কাজ করছে, ঠিক আছে। তাহলে দেখো এ দিয়ে হলো এখানে কি 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 অব্যয়, অনুসর্গ অব্যয়, দিয়ে হচ্ছে এখানে অনুসর্গ অব্যয়। যেমন ধরো সুখের জন্য এ ঘর বেঁধেছি, কিসের জন্য বাঁধছি, সুখের জন্য বাঁধছি, তাহলে সুখের জন্য যদি বাঁধি তাহলে জন্যটা এখানে কি, জন্য হচ্ছে এখানে অনুসর্গ অব্যয়, ঠিক আছে। নেক্সট আসো, পাগলের মতো কি বলছো, মতটা কি হবে, মত হচ্ছে এখানে অনুসর্গ অব্যয়। এটা উদাহরণ, এটা আসে অনুকার বা ধনাত্মক অব্যয়, চলে আসছি, আসে যে নিচের কোনটি ধনাত্মক অব্যয়। তাহলে দেখো বিভিন্ন শব্দ বা প্রাণীর ডাককে অনুকরণ করে যেসব অব্যয়পদ তৈরি করা হয়েছে তাদেরকে অনুকরণ বা ধনাত্মক অব্যয় বলে। খেয়াল করো, আমরা কি বলি, আমরা বলি কি যে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, বৃষ্টি কি পড়ার সময় সাউন্ড করে ঝম ঝম ঝম, এরকম কি কোনো সাউন্ড করে, বলে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বৃষ্টি কি সাউন্ড করে টিপ টিপ টিপ। তারপর শন শন বায়ু বইছে, শন 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 এরকম বলে, বলে না। এটা কারা তৈরি করেছে, এই যে বিভিন্ন শব্দ বা প্রাণীর ডাক আমরা মানুষটা কি তৈরি করে নিয়েছি, এই শব্দগুলো হচ্ছে তোমার অনুকার বা ধনাত্মক অব্যয়। কিরকম, বজ্রের ধ্বনি কর, তুমুল বৃষ্টির শব্দ ঝমঝম, স্রোতের ধ্বনি কল কল, বাতাসের শব্দ শনশন, তাহলে শনশন
বাতাস বইছে, কল কল কি পানি নামছে, তাহলে এগুলো হচ্ছে তোমার অনুকার বা ধন্যাত্মক। রুম ঝুম গড় গড় চিহি চিহি কুহু কুহু টুংটাং, চুরির শব্দ টুংটাং, তাহলে এগুলো হচ্ছে তোমার ধন্যাত্মক অব্যয়। তাহলে আমরা অব্যয়, আচ্ছা এখন আর না টানি, ক্রিয়াটা শেষ করে দিই, ক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট, পরে সামারি করে দিচ্ছি, ঠিক আছে? এই ঘুমাইও না, যারা ঘুম গেছো উঠে যাও, ক্রিয়াটা খেয়াল করো। যারা ঘুমাইছো সবাই উঠে যাও। ক্রিয়াপদ দেখো, ক্রিয়াপদ যে পদ দিয়ে কোনো কাজ করা বোঝায় তাকে কি বলে? তাকে ক্রিয়াপদ বলে। কিরকম দেখো, ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে পুরুষ বা কাল অনুযায়ী ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয়। আচ্ছা, ক্রিয়ামূল বা ধাতু চিনো কিনা? পর, পর একটা কি, পর, পর কি জিনিস বলো? সবাই পড়ছো, কি পড়ছো? সবাই প্রকৃতি প্রত্যয় পড়ে ফেলছো, তাহলে পর কি? পর হচ্ছে ধাতু। তাহলে আমরা যদি বলি পড়া, কি হবে? পড়া ক্রিয়া, পড়া হচ্ছে ক্রিয়া। তাহলে দেখো, অথবা বললাম পড়ছে, তাহলে যুক্ত হলো কি, পড়ার সাথে আ প্রত্যয় যুক্ত হয়েছে, বললাম পড়ছে, পড়ছে, তাহলে এখানে কি কি যুক্ত হয়েছে? বিভক্তি যুক্ত হয়েছে, ঠিক আছে? তাহলে ধাতুর সঙ্গে পুরুষ বা কাল অনুযায়ী আমাদের কি যুক্ত হচ্ছে? ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হচ্ছে। বলা হচ্ছে ক্রিয়াপদ বাক্যের অপরিহার্য অঙ্গ। যারা কারো ক্লাস করেছো, কারকের ক্লাস করেছো, দেখেছো, মানে ক্রিয়া ছাড়া তোমার কি হয় না? ক্রিয়া ছাড়া তোমার কি হয় না? বাক্য হয় না। এখন আসো, রমেশ আমার ভাই, এখানে তাহলে ক্রিয়া কোনটা? এখানেও ক্রিয়া আছে মেহজাবিন, এখানে ক্রিয়া আছে, তবে সেটা কি? সেটা উজ্জ আছে। এখানে হচ্ছে আমার ভাই হন, রমেশ ইজ মাই কি, ইজ মাই ব্রাদার। তাহলে এখানে বলো তো ক্রিয়া কোনটা? ইজ। তাহলে ক্রিয়াটা আছে কিনা? আছে, কিন্তু সেক্ষেত্রে কি আছে? সেক্ষেত্রে উজ্জ আছে। তাহলে এটাকে আমরা বলছি অনুক্ত ক্রিয়াপদ, মানে ক্রিয়া তোমার লাগবেই কি, লাগবে বাক্য হওয়ার জন্য। ক্রিয়ার প্রকারভেদ, বিভিন্ন রকমের প্রকারভেদ আছে, সেই প্রকারভেদ গুলো আমরা দেখব। কি কি দেখো, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, এগুলো তোমরা সবাই ভার্ব যখন পড়ছো ইংলিশে সবাই পড়ে ফেলছো, ঠিক আছে? দেখো, সমাপিকা ক্রিয়া কি? বাবু ঘুমাচ্ছে, এটা তোমাদেরকে উৎসর্গ করছে এই ছবিটা। তোমরা এখন সবাই ক্লাস করতে করতে এভাবে ঘুমাই যাইতেছো, কিছুদিন পরে কি, যারা আব্বা আম্মা হয়ে যাবা, সবাই ঘুম নিদ্রা সব শেষ, কারণ বাচ্চারা এভাবে ঘুমাবে। তাহলে এখন আমাকে দেখো, এখানে ক্রিয়া কোনটা? এখানে ক্রিয়া কি? ঘুমাচ্ছে। তাহলে আমাদের এই বাক্যটার মাধ্যমে, যে ঘুমাচ্ছে মাধ্যমে, এই বাক্যটার মনোভাব পুরো প্রকাশিত হয়েছে কিনা? হয়েছে কিনা? হয়েছে, শেষ। তাহলে এটা হচ্ছে সমাপিকা, সমাপিকা মানে শেষ, বা ঝামেলা আর নাই। তাহলে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া দেখো, সে বিয়ে করে কি, বিয়ে করে, করে কিন্তু এখানে কি বলতো, করাটা কাজ কিনা, ক্রিয়া কিনা? হ্যাঁ, বিয়ে করে কি, বিয়ে করে পস্তাবে।
মানে আমি নাসিরের কথা বলি নাই, যে কারো কথা বলছি। সবাই মনে করে বিয়ে করে কি পস্তায়। তো দেখো দিল্লি কা লাড্ডু। তাহলে একটা জিনিস খেয়াল করো, সাধারণত সমাপিকা ক্রিয়ার শেষে ইয়া, ইলে, ইতে, এ, লে, তে এগুলো হচ্ছে তোমার ব্যবহৃত হয়। কিরকম একটু খেয়াল করো। এই যে বললাম, যেমন ধরো ইয়া, বললাম সে কি বিয়ে করিয়া, তাহলে ইয়া। বললাম করিলে, সে করিলে, করিলে কি, করিলে ক্যাডার হবে, ক্যাডার হবে। তাহলে দেখো তো করিলে মানে যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের কি ঘটে না, পরিসমাপ্তি ঘটে না, বক্তার কথা কি থেকে যায়, অসম্পূর্ণ থেকে যায়, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে। যেমন প্রভাতে সূর্য উঠলে, কি প্রভাতে সূর্য উঠলে এরপর কি, প্রভাতে সূর্য উঠলেও আমরা ঘুমাবো, তাই না? এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ক্রিয়ার প্রকারভেদ কর্মের উপস্থিতিতে দেখো সকর্মক, অকর্মক, বিকর্মক। এটা কিন্তু আমি কালকে তোমাদের একটু করে বলেছিলাম তোমার কারকের ক্লাসে। অকর্মক দেখো, সে কাঁদে, আচ্ছা দেখো তো সে কি কাঁদে, এরকম কিছু কি আছে এখানে? ক্রিয়া কোনটা আগে সেটা বলো। অকর্মক ক্রিয়া, এখানে ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে কাঁদে। এখন আসো, সে কি কাঁদে এরকম কিছু কি আছে, মানে কর্ম অবজেক্ট আছে কিনা, অবজেক্ট আছে কিনা, অবজেক্ট নাই। তাহলে অবজেক্ট যেহেতু নাই, কর্ম যেহেতু নাই, তাহলে এই ক্রিয়াটাকে আমরা কি বলবো, এই ক্রিয়াটাকে আমরা কি বলবো? আমি ক্রিয়া পড়াচ্ছি, তোমরা ওদিকে তাকাও না। এই ক্রিয়াটাকে আমরা বলবো অকর্মক ক্রিয়া। সে ফুল দিয়েছে, কি দিয়েছে, ফুল দিয়েছে। তাহলে এখানে ক্রিয়া কোনটা, দিয়েছে ক্রিয়া। তাহলে কি দিয়েছে, ফুল দিয়েছে, মানে এখানে কর্ম বা অবজেক্ট আছে কিনা, কর্ম বা অবজেক্ট যেহেতু আছে, তাহলে এই ক্রিয়াটা কি ক্রিয়া, সকর্মক ক্রিয়া। ঠিক আছে। এখন আসো দ্বিকর্মক ক্রিয়া। বাবা পরীকে বাইক কিনে দিয়েছে। দেখো তো কি দিয়েছে, কাকে দিয়েছে, দুটো পাই কিনা। কাকে দিয়েছে, পরীকে দিয়েছে। কি দিয়েছে, বাইক দিয়েছে। তাহলে এখন দেখো, এই যে পরীকে দিয়েছে, বাইক দিয়েছে, আমরা গতকাল পড়েছিলাম মুখ্য কর্ম কোনটা বলো তো, মুখ্য কোনটা আর গৌণ কোনটা? বস্তু হচ্ছে এখানে মুখ্য, আর প্রাণী মানে পরি হচ্ছে এখানে কি, পরি হচ্ছে এখানে গৌণ। এখন আসো, তুমি দ্বিকর্ম ক্রিয়া কখন বলবা, তোমার সেখানে একটা গৌণ আরেকটা কি থাকতে হবে, আরেকটা মুখ্য থাকতে হবে। এখন যদি আমি বলি যে বাবা পরি এবং আহমেদকে দিয়েছে, পরি এবং আহমেদকে দিয়েছে, শুধু বাক্যটা এটা, কি দিয়েছে কিছু বললাম না, তাহলে দুটোই কি হবে, কাকে দিয়েছে কিন্তু আমরা দুইজনকে পাচ্ছি, কিন্তু এটা কি হবে না, এটা সকর্মক হবে কিন্তু কি হবে না, সকর্মক হবে কিন্তু কি হবে না, দ্বিকর্মক হবে না। বুঝছো বিষয়টা? সকর্মক হবে কিন্তু দ্বিকর্মক হবে না। দ্বিকর্মক হওয়ার জন্য আমাদের কি লাগবে, একটা মুখ্য লাগবে, আরেকটা কি লাগবে, গৌণ কর্ম লাগবে। বুঝছো বিষয়টা? বস্তুবাচক লাগবে, আবার ব্যক্তিবাচকও লাগবে। ঠিক আছে। চলে আসো সমধাতুজ কর্ম। সমধাতুজ
সমধাতুজ কর্ম না, মূলত আমরা ক্রিয়া করছি, মানে সমধাতুজ কর্মের ক্রিয়া কোনটা দেখো, খেয়াল করো এখানে কর্ম কোনটা, বেশে খাওয়া খেয়েছি, শেষ শেষ আর 2-3টা স্লাইড আছে, ক্রিয়া হলে শেষ। বেশে খাওয়া খেয়েছি, তাহলে এখানে কর্ম হচ্ছে কি, এখানে ক্রিয়া হচ্ছে খেয়েছি, আর খাওয়া কি, কি খেয়েছি, মানে এটা হচ্ছে কর্ম। এই কর্ম দুইটাই কোত্থেকে, ধাতু কি বলতো, খাওয়া খাওয়া খেয়েছি, দুটোরই ধাতু হচ্ছে খা, দুটোরই ধাতু হচ্ছে খা। তাহলে দেখো এই কর্মটাকে, এই ক্রিয়াটাকে আমরা কি বলবো, সমধাতুজ কর্ম। বুঝতে পারছো বিষয়টা? এখন আসো, নিলয় তুমি গতকাল ক্লাসে ছিলে না, কারকের ক্লাসে? আচ্ছা খেয়াল করো তাহলে, বললাম বেশ এক হাসা হেসেছি, বা চমৎকার এক ঘুম ঘুম ঘুমিয়েছি, ঘুমিয়েছি, চমৎকার। খেয়াল করো, কেউ উত্তর করবে না, নিলয় বলো এখানে ক্রিয়া কোনটা, নিলয়? ঘুমিয়েছি ক্রিয়া, কর্ম কোনটা? চমৎকার কি ঘুমিয়েছি, ঘুম ঘুমিয়েছি। এখন তুমি আমাকে বলো প্রকৃতি প্রত্যয় চিহ্ন কিনা, নিলয় প্রকৃতি এবং প্রত্যয় চিহ্ন কিনা, প্রকৃতি এবং প্রত্যয়, নিলয় আগে সেটা বলো, প্রকৃতি প্রত্যয় চিহ্ন কিনা। আচ্ছা তাহলে তুমি প্রকৃতি প্রত্যয় না চিনলে কেমন হবে, তাহলে তো আমি আজকে বুঝাতে পারবো না। আচ্ছা তারপরে বলি, এই যে ঘুম এবং ঘুমিয়েছি, তুমি ঘুমাবো, ঘুমানো, ঘুমানো যেটাই বলো, বা ঘুমাচ্ছে যেটাই বলো না কেন, এই শব্দটা কোত্থেকে আসছে, প্রকৃতি, মানে তার মূল হচ্ছে ঘুম। এই ঘুম থেকে ঘুমা, ঘুমানো, ঘুমিয়েছি, ঘুমাবে, অনেক কিছুই হতে পারে, কিন্তু মূল জিনিসটা কি, মূল জিনিসটা হচ্ছে ঘুম। ঘুম হচ্ছে এটা প্রকৃতি। হ্যাঁ, তাহলে দেখো ক্রিয়ারও যে প্রকৃতি, কর্মেরও কি একই প্রকৃতি। একই প্রকৃতি, আমরা ক্রিয়ার যদি প্রকৃতি হয় সেক্ষেত্রে আমরা সেটাকে বলি ধাতু। এজন্য বলছি দুটোই কি, কর্মেরও একই ধাতু, ক্রিয়ারও একই ধাতু, এজন্য এটাকে বলছে সমধাতুজ কর্ম। বাক্যের গঠন অনুসারে দেখো, প্রযোজক ক্রিয়া এই 4টা হলে শেষ, নাম ধাতুর ক্রিয়া, যৌগিক ক্রিয়া এবং মিশ্র ক্রিয়া। কোনগুলো, আলু, এগুলো আলু তো মনে হয়, হ্যাঁ আলু, কাচির আলু। বাক্যের গঠন অনুসারে খেয়াল করো, প্রযোজক ক্রিয়া, নাম ধাতুর ক্রিয়া, যৌগিক ক্রিয়া, মিশ্র ক্রিয়া। খেয়াল করো, প্রযোজক ক্রিয়া, আগে আমাকে বলো, আমরা গতকাল প্রযোজক কর্তা পড়ছি না, কারকে প্রযোজক কর্তা প্রযোজ্য কর্তা পড়েছি। তো প্রযোজক কর্তা যেই কাজটা তোমার করে সেটাই কি হবে, সেটাই কি হবে, প্রযোজক ক্রিয়া হবে, সেটাই কি হবে, প্রযোজক ক্রিয়া। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা শিশুকে কি দেখাচ্ছে, চাঁদ দেখাচ্ছে। তো তোমরা তো শিশু নয়, তোমাদেরকে বউ দেখাবে আর কি, চাঁদ দেখাচ্ছে। আচ্ছা, দেখানোর কাজটা কে করছে, দেখানোর কাজটা কে করছে, মা করছে। দেখছে কে, দেখছে কে, শিশু দেখছে। তার মানে মাও কাজ করছে, শিশুও কাজ করছে। কিন্তু এই যে দেখাচ্ছেন, এই দেখাচ্ছেনটা মূলত কে, মা না শিশু, মা না শিশু, মা দেখাচ্ছেন। মা এখানে কি কর্তা, মা এখানে হচ্ছে প্রযোজক কর্তা। যাদের কারকের ক্লাসটা ক্লিয়ার না তাদের এটা আবার ঝামেলা হয়ে যাবে। মা এখানে প্রযোজক কর্তা, তো মা যদি এখানে প্রযোজক কর্তা হয়, এই ক্রিয়াটা তাহলে কি ক্রিয়া হবে, দেখাচ্ছেনটা, দেখাচ্ছেনটা কি ক্রিয়া হবে, প্রযোজক ক্রিয়া হবে।
আমার কথা বুঝছো? প্রযোজক ক্রিয়া হবে। তাহলে আসো, মা ছেলেকে বউ দেখাচ্ছেন। তাহলে যে মা ছেলেকে বউ দেখাচ্ছেন, তাহলে এই দেখাচ্ছেনটা কি ক্রিয়া? প্রযোজক ক্রিয়া। ভেরি গুড। তাহলে দেখো, শিক্ষক ছাত্রকে অঙ্ক পড়াচ্ছেন, এখানে কোনটা প্রযোজক ক্রিয়া? পড়াচ্ছেন। সাপুরে সাপ খেলা দেখাই, কোনটা প্রযোজক ক্রিয়া? দেখাই। বুঝছো প্রযোজক ক্রিয়াটা? মূলত প্রযোজক কর্তার যে কাজটা, ওইটাই প্রযোজক ক্রিয়া। শেষ। নাম ধাতু বা নাম ধাতুর ক্রিয়া খেয়াল করো। নাম ধাতুর ক্রিয়াটা দেখো, ধরো বিশেষ্য বিশেষণ ধনাত্মক অব্যয়ের পরে যদি তোমার কি প্রত্যয় যুক্ত হবে? কি প্রত্যয় যুক্ত হবে? প্রত্যয় যুক্ত হবে। এটা 43 তে আসছিল, বেতা, তাই না? হ্যাঁ, প্রত্যয় যুক্ত হয়ে যেসব ধাতু গঠিত হয় তাদেরকে আমরা কি বলবো? নাম ধাতু বলবো। আর নাম ধাতুর সঙ্গে তোমার যে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করবে সেগুলোকে আমরা কি বলবো? নাম ধাতুর ক্রিয়া। তো ক্রিয়া আসে নাই, আসছিল কোনটা? নাম ধাতু আসছে। খেয়াল করো। তাহলে বিশেষ্য বেদ। বেদ কিসের নাম? বেদ কি বিশেষ্য না নাকি? বলো, বেদ বিশেষ্য কিনা সেটা বলো। বেদ একটা কোন একটা কিছুর নাম, তাই না? যেটা দিয়ে মারে। তাহলে বেদ হচ্ছে বিশেষ্য। বিশেষ্যের সাথে কি যুক্ত হচ্ছে? ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে যেসব ক্রিয়াপদ গঠন করে। তাহলে দেখো, যুক্ত হচ্ছে। যুক্ত হয়ে কি হলো? বেতা। হ্যাঁ, তাহলে ক্রিয়াপদ কি? বেতানো, বেতাচ্ছেন, বেতিয়ে। বলে না বেতিয়ে লাল করে দিব, বা তিনি বেতাচ্ছেন। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার নাম ধাতুর ক্রিয়া। যেমন বাঁকা, বাঁকার সাথে যুক্ত হচ্ছে বাঁকানো, বাঁকাচ্ছেন, বাঁকিয়ে। তাহলে এগুলো হচ্ছে তোমার কি? নাম ধাতুর ক্রিয়া। বাঁকাটা বিশেষণ কিনা সেটা বলো তো? কোনো কিছু একটা বাঁকা, এটা কি বিশেষণ? ধনাত্মক অব্যয় দেখো, কনকন। কনকন কি অব্যয়? কনকন হচ্ছে ধনাত্মক অব্যয়। তাহলে আমি এটা ক্রিয়াপদ কি বানাচ্ছি? কনকনাচ্ছে, কনকনিয়ে। তাহলে যে কনকনাচ্ছে, কনকনিয়ে, এগুলো কি ক্রিয়া? এগুলো হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। ঠিক আছে? মিশ্র ক্রিয়া দেখো, বিশেষ্য বিশেষণ ধনাত্মক অব্যয়ের সাথে আবারও সেম, আবারও একই। দেখো, বিশেষ্য বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের সাথে তোমার নাম ধাতুর ক্ষেত্রে কোনটা যুক্ত হয়েছিল? শুধুমাত্র যুক্ত হয়েছিল। ঠিক আছে? না, ওটা বাঁকাই হবে। মিশ্র ক্রিয়া কোনটা? মিশ্র ক্রিয়াতে হচ্ছে তোমার বিশেষ্য বিশেষণ ধনাত্মকের সাথে কি কি যুক্ত হচ্ছে দেখো। কর, হ, দে, পা, যা, কাট, গা, ছাড়, ধর, মার, এই প্রভৃতি ধাতু যুক্ত হয়ে তোমার কি হচ্ছে? ক্রিয়াপদ গঠন করে কোনো বিশেষ অর্থ প্রকাশ করলে তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি মিশ্র ক্রিয়া। খেয়াল করো, আমরা তাজমহল দর্শন করলাম। আমরা তাজমহল দর্শন কি করলাম? করলাম। তাহলে এখন দেখো তো এখানে কোনটা যুক্ত হয়েছে? কি যুক্ত হয়েছে? এখানে দর্শনটা কি? দর্শনটা কি বলতো? বিষয়টা বুঝো নাই? আমরা এটা বলতে পারতাম না আমরা তাজমহল দেখছি? দেখছি বললে কি ঝামেলা চলে যেত না? ঝামেলা শেষ হয়ে যেত না? হ্যাঁ, দেখছি না বলে এখানে একটা কি নিয়ে আসছে? দর্শনটা কি পড়েছি আমরা? দর্শনটা পড়েছি আমরা নাউন। এখন দর্শন যেহেতু আসছে, তাহলে দর্শনের পর আমরা কি আনতে হয়েছে? আমাদের এই করলামটা আনতে হয়েছে। কথাটা বুঝছো? যদি আমি সরাসরি বলতাম আমরা তাজমহল দেখেছি, আর কিছু লাগতো না। এখন সে নিয়ে আসছে কি? দর্শন নিয়ে আসছে। তাহলে দর্শনের সাথে তোমার কি যুক্ত হলো? কর। কর ধাতু যোগে একটা কি তোমার ক্রিয়াপদ তৈরি হলো। এটা হচ্ছে তোমার মিশ্র ক্রিয়া। যেমন দেখো, বিশেষণের পরে তোমাকে দেখে বিশেষ কি হলাম? প্রীত হলাম। এই যে হ, হ দিয়ে ধনাত্মক হবে, মাথা ঝিমঝিম করছে, এই যে করলামের সাথে করছে। যৌগিক ক্রিয়া দেখো, যৌগিক ক্রিয়া হচ্ছে আমরা সমাপিকা আর অসমাপিকা পড়েছি কিনা।
সমাপিকা অসমাপিকা মনে আছে, পড়েছি যে, মনে আছে কিনা? মনে যেহেতু আছে এটা খুব সহজ। বললাম ঘটনাটা শুনে রাখো, ঘটনাটা শুনে, একটু পর্যন্ত কি, একটু পর্যন্ত কি অসমাপিকা। শুনে রাখো, রাখো হচ্ছে কি হয়ে গেল, সমাপিকা। তাহলে দেখো তো ঘটনাটা শুনে রাখো দুটোই আছে কিনা, সমাপিকা অসমাপিকা আছে। তাহলে এটা হচ্ছে তোমার কি, যৌগিক ক্রিয়া। এখানে সমাপিকা অসমাপিকা ক্রিয়া যোগ সমাপিকা ক্রিয়া হয়ে কি হলো, যোগ ক্রিয়া। ছেলেমেয়েরা শুয়ে শুয়ে বাক্যটা শেষে নে, শুয়ে পড়েছে, অসমাপিকা সমাপিকা। সাইরেন বেজে উঠলো, বেজে অসমাপিকা, উঠলো সমাপিকা। এই হচ্ছে আমাদের ক্রিয়া শেষ। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে পদের ক্ষেত্রে আমাদের প্রশ্নটা কিরকম হতে পারে, কোন পদ, এটা হতে পারে। ভেতর থেকে আসলে তোমার কি হতে পারে, যে কোন সর্বনাম, কোন বিশেষ্য। হ্যাঁ, তবে কোন বিশেষ্য টিশেষ্য এগুলো খুব কম আসে, কারণ বিশেষ্য খুব সহজ, এত সহজ প্রশ্ন আসে না। ঠিক আছে, যৌগিক ক্রিয়ার কোশ্চেন কেমন হবে, ধরো দুই তিনটা বাক্য দিল, দুই তিনটা বাক্য কেমন দিল, ধরো সে হাসছে, হ্যাঁ, তারপর হচ্ছে বাঁশি বাজে, সাইরেন বেজে উঠলো, সাথে ধরো আরো একটা বাক্য দিল, হ্যাঁ, আরেকটা বাক্য দিয়ে লিখবে নিচের কোন বাক্যে যৌগিক ক্রিয়ার ব্যবহার রয়েছে। নিহাল বুঝছো? তাহলে বলো তো নিচের কোন বাক্যে সাইরেন বেজে উঠলো, বুঝছো কিনা বিষয়টা? এভাবে আসবে। অথবা ধরো তোমার কয়েকটা বাক্য দিয়ে জিজ্ঞেস করলো যে নিচের কোন বাক্যে তোমার বিশেষণ ব্যবহৃত হয়েছে, ধরো একই শব্দ বিভিন্ন ভাবে দিল। ওই যে আমি হাতের হাতের ব্যবহারটা দেখিয়েছিলাম না, হাত বোমা, হাত বোমা হলে তখন সেটা কি, তখন সেটা ছিল বিশেষণ। তো এভাবে আসতে পারে নিচে হাত শব্দটি কোন বাক্যে বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে। শোনো শোনো রাজিউল, ওটা নিয়ে টেনশন করার দরকার নাই, কোনটা কত প্রকার এটা কখনোই আসে না, বুঝতে পারছো? এটা এক বইতে একরকম দেয়, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। ঠিক আছে, তারপর দেখো আচ্ছা জান্নাতুল বাকি খেয়াল করো, আমি বললাম তোমার নাম কি, তোমার নাম কি, তুমি কি উত্তর কি দিবা, হ্যাঁ বা না দিবা? আমি যদি জিজ্ঞেস করি তোমার নাম কি, তুমি কি উত্তর হ্যাঁ বা না দিবা? জান্নাতুল বাকি খেয়াল করো, তুমি বলবা আমি বললাম তোমার নাম কি, তুমি বললে হ্যাঁ, এটা বলবা নাকি নাম বলবা বলো তো, কি বলবা, নাম বলবা না হ্যাঁ না বলবা? জান্নাতুল বাকি নাই, আচ্ছা সরি আমি মেসেজ গুলো দেখি নাই। তুমি নাম বলবা তাই তো? আমি বললাম জান্নাতুল বাকি তুমি কি খেয়েছো, তুমি কি খেয়েছো মানে তুমি এখন খাইছো কিনা। এখন কি বলবা বলো তো, হ্যাঁ বা না বলবা, নাকি বলবা ভাত তরকারি মাছ মাংস এটা বলবা, কোনটা বলবা? উত্তর হচ্ছে হ্যাঁ বা না। তোমার যখন উত্তরটা হ্যাঁ বা না হবে তখন হচ্ছে রস্বইকার। উত্তরটা যখন বিস্তারিত কিছু হবে বা বর্ণনাত্মক হবে তখন সেটা কি হবে, দীর্ঘইকার। তুমি কি খেয়েছো হ্যাঁ বা না, আমি যদি বলি তুমি কি খেয়েছো, সেক্ষেত্রে কি হবে বলো তো, তুমি কি খেয়েছো মানে হ্যাঁ বা না, না খাইছো কিনা সেটা না,
মানে তুমি কি ভাত খাইছো না বার্গার খাইছো না পিৎজা খাইছো সেটা জিজ্ঞেস করছি। সেক্ষেত্রে তোমার কি হবে? দীর্ঘইকার। মোট কথা হ্যাঁ না হলে রস্বইকার, এটা মনে রাখবা। হ্যাঁ না হলে রস্বইকার, ঠিক আছে? আচ্ছা, নিহাল বলছে সাইলেন্ট বেজে উঠলো, সমাপিকা ক্রিয়া তো হয়। তো আমি তো বলি না যে সমাপিকা ক্রিয়া হয় না, সমাপিকা তো আছে, সাথে আবার কি আছে দেখো তো। বেজেটা কি হবে? বেজে, নিহাল, সমাপিকা নাই, আমি তো সেটা বলি নাই। বলছি সমাপিকাও আছে, আবার কি আছে? অসমাপিকা ক্রিয়াও আছে। তাহলে তুমি যৌগিক ক্রিয়া দিবা, বুঝছো? আমি যদি বলি যে সাইরেন বেজেছে, সাইরেন বেজেছে, সেই ক্ষেত্রে তুমি কি দিবা বলো? সাইরেন বেজেছে, সেই ক্ষেত্রে সমাপিকা। কিন্তু সাইরেন বেজে উঠলো, এক্ষেত্রে একটা কি রয়ে গেছে সাথে? এক্ষেত্রে একটা অসমাপিকা রয়ে গেছে। এবং সমাপিকা অসমাপিকা দুটোই যেহেতু হয়ে গেছে, এজন্য এটা কি হচ্ছে? যৌগিক ক্রিয়া। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, নীলুফা কি বলেছে? আচ্ছা, বানানগুলো, আমাদের বানানের ক্লাস আছে তো, তখন ক্লিয়ার করে দিব। আচ্ছা, তোমাকে এখন করে দিচ্ছি আমি। আচ্ছা, একজন বলছে যে ক্রিয়ার ভাব পড়া লাগবে কিনা। আচ্ছা, ক্রিয়ার ভাবটা একটু পড়াই, তুমি একটু পড়ে নিও, হ্যাঁ। আমার এখন স্লাইড করা নাই, না হলে আমি পড়াই দিতাম। ক্রিয়ার ভাব থেকে অনেক সময় অনুজ্ঞা থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? অনুজ্ঞা কি? অনুজ্ঞা হচ্ছে তোমার আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, আশীর্বাদ। এগুলো হলেই সেটা কি? ক্রিয়াপদের অনুজ্ঞা ভাব। যেমন ধরো আমি বললাম চুপ করো, চুপ করো, তাহলে এটা কি হবে? এটা কি হবে? চুপ করো, আমি এটা কি দিচ্ছি? আদেশ দিচ্ছি। তাহলে এখানে কোনটা হবে? অনুজ্ঞা ভাব। এখানে কি হবে? অনুজ্ঞা। নির্দেশক, আচ্ছা আমি একটু করে পড়াই দিচ্ছি। ক্রিয়ার ভাবটা খেয়াল করো, যারা আছো খেয়াল করো। ক্রিয়ার ভাব, হ্যাঁ, বললাম নির্দেশক, অনুজ্ঞা, সাপেক্ষ, আকাঙ্ক্ষা। তাহলে নির্দেশক দেখো, নির্দেশক, অনুজ্ঞা, সাপেক্ষ, আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা বানানে কিন্তু ক্ষীয়, ঠিক আছে? নির্দেশক কি? নির্দেশক হচ্ছে তোমার সাধারণ ঘটনা নির্দেশ করবে। সাধারণ ঘটনা কি? আমরা এখন কি করছি? আমরা এখন কি করছি? ক্লাস করছি। এটা কি কোনো আদেশ নিষেধ কোনো কিছু? এটা কি আদেশ নিষেধ কোনো কিছু কিনা আলামিন? আমরা এখন ক্লাস করছি, এটা একটা সাধারণ ঘটনা। এবং যেহেতু সাধারণ ঘটনা, এই যে আমরা ক্লাস করি, করি, তাহলে এই 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 যে এটা কি হবে তাহলে? এটা হচ্ছে তোমার নির্দেশক ভাব, মানে সাধারণ ঘটনা নির্দেশ। তাহলে আমি শুধু সাধারণটা লিখে রাখছি, সাধারণ ঘটনা। তাহলে এটা হচ্ছে নির্দেশক ভাব। তবে অনুজ্ঞা থেকে প্রশ্নটা বেশি আসে। অনুজ্ঞা কি কি? আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, এমনকি আশীর্বাদও। তাহলে আমি বললাম যে ছাতাটা দাও তো, অথবা বললাম বইটা দাও তো, তাহলে আমি এখানে কি করেছি? অনুরোধ করেছি না? অনুরোধ করলে তাহলে এটা কোন ভাবে আসবে? অবশ্যই অনুজ্ঞাতে আসবে। আমি যদি বলি, আমি যদি বলি যে তোমরা অনেক বড় হও, অনেক বড় হও, তাহলে এটা কি হবে? আশীর্বাদ। তাহলে আশীর্বাদও কোথায় পড়বে? অনুজ্ঞাতে। তাহলে আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, আশীর্বাদ, আশীর্বাদ, এগুলো সবগুলো হচ্ছে কোনটা? সাপেক্ষ ভাব কি দেখো, সাপেক্ষ হচ্ছে তোমার একটা ক্রিয়া সংঘটনের উপর আরেকটা ক্রিয়া কি করবে? তৃপ্তি। তুমিও খেয়াল করো, সাপেক্ষ জিনিসটাই হচ্ছে কি? একটার উপর আরেকটা কি করে?
একটার উপর আরেকটা কি করে নির্ভর করে। যেমন আমি তোমার এই কি বলে সর্বনামের উদাহরণ দিয়েছিলাম, যত চাও তত লও। তাহলে এই যে যত এবং তত একটার উপর একটা নির্ভর করছে কিনা বলো তো? সাপেক্ষটা বুঝছো বিষয়টা? তৃপ্তি। তো এক্ষেত্রে কি হয় দেখো, সাপেক্ষটা কি দেখো, ভালো করে পড়লে সফল হবে। তাহলে সফল হওয়াটা তোমার কিসের উপর নির্ভর করছে? ভালো করে পড়ার উপরে। তাহলে আমি বললাম তুমি আসলে আমি যাব, তাহলে আমার যাওয়াটা কার উপর নির্ভর করছে? তোমার আসার উপরে। সাপেক্ষ বিষয়টা বুঝছো তাহলে? হ্যাঁ, এটা হচ্ছে তোমার সাপেক্ষ ভাবটা। আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা তো এটা না বুঝার কিছু নাই। ধরো আমার মন খারাপ, আমি বললাম আমার মনটা একটু ভালো হোক, হ্যাঁ, আজ বৃষ্টি আসুক। যদিও তোমরা এখন অনলাইনে পড়ো, মানে বৃষ্টি আসতে লাভ নাই, চাইলেই ক্লাস করতে পারবা। হ্যাঁ, তাহলে এগুলো কি হবে বলো তো? এগুলো হচ্ছে আকাঙ্ক্ষা। এক্ষেত্রে আমি বললাম তার মঙ্গল হোক, এটা কোনটাতে হবে বলো তো, অনুজ্ঞাতে না আকাঙ্ক্ষাতে? তার মঙ্গল হোক, তার মঙ্গল হোক, এটা কোথায় হবে? এটা কি অনুজ্ঞাতে হবে না আকাঙ্ক্ষাতে? না, এটা আকাঙ্ক্ষাতে। আশীর্বাদ আর আকাঙ্ক্ষা ভিন্ন। আশীর্বাদ বললাম, আমি বললাম যে তোমার মঙ্গল হোক। আমার কথাটা বুঝছো? ওটা হচ্ছে আমার চাওয়া, তার মঙ্গল হোক, এটা হচ্ছে আমার চাওয়া, হ্যাঁ, আমার আকাঙ্ক্ষা। কিন্তু আমি তোমার আশীর্বাদ করলাম, মেহেজাবিন তুমি বড় হও, তোমার মঙ্গল হোক। বুঝছো বিষয়টা? তাহলে এটা হচ্ছে ক্রিয়াভাব। ক্রিয়াভাব আর কিছু নাই, এগুলো থেকে তোমার প্রশ্ন আসে। তাহলে তার মঙ্গল হোক, এটা হচ্ছে কি আকাঙ্ক্ষা। এই হলো তোমার টোটাল পদ প্রকরণ পড়ানো হয়ে গেল। তো এখানের মধ্যে আমরা স্লাইড তো লেখাটাই দিতে হবে, তাই না? আর কারো কোনো প্রশ্ন? আমার তো সামারি করা লাগবে না, না সামারি করা লাগবে মানে আমরা কি কি পড়লাম? কি কি পড়লাম একটু করতাম। আমরা পড়েছি দুই প্রকার পড়েছি, অব্যয় আর কি পড়েছি, সব্যয় পড়েছি। অব্যয় তো অব্যয়, সব্যয় কত প্রকার বললাম? চার প্রকার। কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। হ্যাঁ, এর মধ্যে বিশেষ্য কত প্রকার পড়েছি? বিশেষ্য পড়েছি 6 প্রকার। কিভাবে মনে রাখতে বলেছিলাম সেই 4 প্রকার? নিজের নাম দিয়ে মনে রাখবা। তুমি কি, তুমি কোন জাতি, তুমি কি করছো, এগুলা দিয়ে তুমি মনে রাখবা। 6 প্রকার, শেষ। তারপর আমরা চলে গেলাম বিশেষের পরে কোথায় চলে গেলাম? আমরা চলে গেলাম সর্বনাম। তুমি বিশেষের পরিবর্তে যেটা ব্যবহার করবা সেটাই কি? সেটাই হচ্ছে সর্বনাম। সর্বনাম কত প্রকার পেয়েছিলাম? সর্বনাম কত প্রকার পেয়েছিলাম? 10 প্রকার পেয়েছিলাম। এবং সেই 10 প্রকার ছিল একদম সহজ। যেমন বলেছিলাম আত্মবাচক একটার উদাহরণ দাও তো। আত্মবাচক স্বয়ং বা নিজ। তারপর বললাম দূরত্ববাচক। দূরত্ববাচক ওই, এই তো মনে আছে সবার। তাহলে এটা পড়েছি সর্বনাম। সর্বনামের মধ্যে আমরা কি পড়েছিলাম? সর্বনামের উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, তারপর হচ্ছে নাম পুরুষ, শেষ সর্বনাম। তারপর আমরা কি করলাম সর্বনামের পরে? সর্বনামের পরে আচ্ছা আমরা বিশেষণ করলাম। ধরো বিশেষণ আমরা কি পেয়েছি, কত প্রকার পেয়েছি? নাম আর কি ভাব। নাম কত প্রকার বললাম? নাম বিশেষণ কি কি ছিল? নাম বিশেষণ কি কি ছিল? 2 প্রকার ছিল। সেই 2 প্রকার কি কি? কাকে কাকে বিশেষায়িত করবে? সেই 2 প্রকার ছিল তোমার বিশেষ্য,
বলো, বিশেষ্য আর সর্বনাম। আর যে তিনটা থাকে সেই তিনটা সহ বাক্যকে বিশেষায়িত করবে কে? ভাব বিশেষণ। এগুলো আমরা করেছি বিশেষণের ক্ষেত্রে। আর বিশেষণের ক্ষেত্রে যেটা করেছিলাম সেটা হচ্ছে অতিশায়ন করেছিলাম। অতিশায়নে শুধু একটা জিনিস মনে রাখবা, তৎসময়ের ক্ষেত্রে দুইয়ের ক্ষেত্রে কি তর, বহুর ক্ষেত্রে তম, আর বাকি সবগুলো কি পড়েছিলাম? বাংলা পড়েছিলাম। আর ইষ্ট প্রত্যয়টা মনে রাখবা বহুর ক্ষেত্রে। ইষ্ট প্রত্যয়টা লঘিষ্ঠ, কনিষ্ঠ, জ্যেষ্ঠ, শ্রেষ্ঠ, ইষ্ট প্রত্যয়টা বাস শেষ। তাহলে এগুলো চলে গেল কি? বিশেষণ। নেক্সট পড়েছি কি? অব্যয়। অব্যয় কি কি পড়েছি বলতো? অব্যয় আমরা পড়েছি মূলত প্রথমে যেটা পড়েছি, বাংলা ভাষায় কত রকমের অব্যয় আছে? বাংলা, তৎসম, বিদেশি। আমরা কোনগুলো পড়েছি? বাংলা পড়েছি আর বিদেশি পড়েছি। বাংলা কি কি? হ্যাঁ না মনে রাখতে বলছি, ও মনে রাখতে বলছি, আর আবার। আর এখানে একটা নাম বলেছিলাম, কি বলেছিলাম মনে আছে? ছড়াটা, সেই ছড়াটা মনে রাখবা। বিদেশি, বাকি সবগুলো হচ্ছে তৎসম। এরপর কি পড়েছি আমরা? অব্যয়ের ক্ষেত্রে আমরা পড়েছি অব্যয় তোমার সমুচ্চয়ী, 4 প্রকার পড়েছি। সমুচ্চয়ী, অনন্যয়ী, অনুসর্গ, অনুকার। এই সমুচ্চয়ী পড়েছি 3 প্রকার। কি কি? সংযোজক, বিয়োজক, সংকোচক। সংযোজক, বিয়োজক, সংকোচক। সংযোজক কি করবে? সংযোগ ঘটাবে। সে খুব ভালো স্টুডেন্ট এবং লক্ষ্মী ছেলে, এবং দিয়ে দুটোই কি যোগ করলাম, অথবা বললাম জান্নাতুল বাকি অথবা আহমেদ, যে কোনো একজন এই কাজটা করেছে, তার মানে দুইজনের যে কোনো একজন, সেটা হচ্ছে বিয়োজক। আর সংকোচক কোনটা? তোমার অর্থটাকে ছোট করবে। সে ভালো, সে সে শিক্ষিত কিন্তু দুর্জন, ঠিক আছে, ছোট করবে। হ্যাঁ, এগুলো গেল সমুচ্চয়ী। অনন্যয়ী তোমার পুরো বাক্যটাকে করবে, উচ্ছ্বাস প্রকাশ করতে পারে, স্বীকৃতি, অস্বীকৃতি, মানে হচ্ছে তোমার অন্য পদের সাথে তোমার কি করবে? বাক্যের অন্য পদের সঙ্গে তেমন সম্পর্ক রাখবে না, স্বাধীনভাবে ভাব প্রকাশ করবে সে, ঠিক আছে। 3 নাম্বার কি দেখো? 3 নাম্বার ছিল অনুসর্গ। অনুসর্গ মনে রাখলেই হবে, সেটা বিভক্তির মতো কি করবে? কাজ করবে। 4 নাম্বারটা আসে ধনাত্মক। ধনাত্মক কোনগুলো? ধনাত্মক কোনগুলো ছিল? শন শন, কন কন, মানে মানুষ যেগুলো বানাইছে সেগুলো। শেষ। টায়ার্ড হয়ে গেছি। তোমাদের কি অবস্থা? সমাস নিয়ে, কারক নিয়ে ভালো করে বই থেকে দেখে নিবা প্রশ্নগুলো, যেটা বুঝো না মেসেঞ্জার গ্রুপে দিবা, ঠিক আছে। আর আরেকটা কথা, ধরো বেশিরভাগ ক্ষেত্রে আমি ধরো যে প্রশ্নগুলো করার চেষ্টা করি, ধরো ওই রকম প্রশ্নগুলোই আসে মূলত। হ্যাঁ, হিজিবিজি প্রশ্ন নিয়ে মাথা কম ঘামাবা। একদম সব আমার জানতে হবে বিষয়টা তা না। ওই ধরনের প্রশ্ন, যেমন অনেক ধরনের ব্যাস বাক্য আছে, অতগুলো আসেই না। যেমন কানাকানি, ঘুষাঘুষি, লাঠালাঠি, এগুলোর ব্যাস বাক্য জীবনেও আসবে না। আসতে পারে একটা জিনিস, সেটা হচ্ছে কানাকানি কোন সমাস, বুঝছো? কানাকানি কোন সমাজ অথবা লাঠালাঠি কোন সমাজ, এভাবে আসবে। আমার কথাটা বুঝছো কিনা? ঠিক আছে, তাহলে যত তথ্যকে তুমি গুছিয়ে পড়তে পারবা তত তোমার লাভ। তুমি অতিরিক্ত তথ্যের ভারে জর্জরিত হয়ে প্রিলিটা খারাপ করে ফেললা, তোমার কোনো লাভ হবে না। ঠিক আছে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।